কারা কারা আছো? তোমাদের থিওরির পার্টগুলো পড়তে আমার একটু টাইম লাগছে, ঠিক আছে? মাঝে অনেকগুলো আমার রিসার্চের কাজ চলে আসছে, তো রিসার্চের অনেক কাজ চলে আসছে তো। উম, মানে এখন যেহেতু স্যার এখন আমেরিকা থেকে ফিরেছেন, প্রচুর এখন মানে কাজগুলো স্যারকে দিয়ে চেক করাতে হচ্ছে। হ্যাঁ, খোলা নেই? এই যে, তো স্যার যেহেতু এখন আমেরিকা থেকে চলে এসেছেন, আমার কাজগুলো স্যারকে দিয়ে চেক করাতে হচ্ছে আমাকে ওখানে। আহ, আরো অন্যান্য স্যারদের সঙ্গে আরো অন্যান্য কাজ থাকে, তো আমার নিজের পড়ানো থাকে, ক্লাস নেওয়ার থাকে, তো একটুখানি টাইমের অসুবিধে হচ্ছে, মানে সময়টা একটুখানি কম পাচ্ছি আমি। যেগুলো আমার পড়া হয়নি বা একটু বেটারলি পড়তে চাইছি সেগুলো নিয়ে একটু সময় দিতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই কারণে আমি মানে শেষ করে উঠতে পারছি না, টাইমগুলো ক্ল্যাশ করছে। বাট আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে আমি একেবারেই শুরুর দিকে ইউনিট 10 পড়িয়েছিলাম, ইউনিট 10 দিয়ে শুরু করেছিলাম আমি পড়ানো অনেক দিন আগে, সেগুলো 2022 সালের শেষের দিকে, ডিসেম্বরের দিকে, নভেম্বর ডিসেম্বর। তো সেগুলো রেকর্ডগুলো প্রপার নেই তো, এবং সেগুলো আমার খুব ভালোভাবে পড়া আছে, যে এবং পড়ানো হয়েছে একবার, এবং তখন তোমরা কেউ জয়েন করোনি, তখন শুধুমাত্র যে জয়েন করেছিলে তাদের মধ্যে বেশিরভাগই নেট পাস করে গেছো, কিছুজন ছেড়ে দিয়েছিল, আর বেশিরভাগই নেট পাস করে গেছে তাদের সেই সময়কার স্টুডেন্টরা। 30% 40% সিলেবাস শেষ করেই, আর তখন কাট অফটা এত যেত না, 2022 সালের কথা বলছি, মানে তখন সিলেবাস কাট অফটা অনেকটাই কম যেত। তো যাই হোক, পাস করে গেছে অনেকে নেট সেট, অনেকে এবং যে প্রথম যে পাস করেছিল সে জিআরএফও পেয়ে গেছে, যাকে নিয়ে পড়ানো শুরু হয়েছিল সে জিআরএফও পেয়ে গেছে। আর কিন্তু ওগুলো যেহেতু রেকর্ডিং গুলো নেই, এবং তোমরা যেহেতু সবাই নতুন, এবং ওগুলো যেহেতু আমার পড়া আছে খুব ভালোভাবে, তো এটা বেটার হবে যে আমি আমাদের থিওরিগুলো, আইআর এর থিওরিগুলো মাঝে মাঝে ক্লাস নেব, ঠিক আছে? তবে অসুবিধার বিশেষ কিছু নেই, আমি আগের থিওরি যেটা পড়িয়েছি পরের থিওরির সাথে লিঙ্ক করেই পড়াই, যেমন সেইভাবেই পড়াবো, কাজে অসুবিধা তোমাদের হবে না। এবং তারপরে আমি মানে একটা সিকোয়েন্স মেনটেন করব যে ইউনিট 10টা তোমাদের পড়ানোর চেষ্টা করব, যেগুলো ক্লাস রেকর্ডিং গুলো নেই, ঠিক আছে? যারা নতুন তাদের জন্য বলে নি, আমাদের সবই ক্লাস রেকর্ডিং আছে, তো কাজেই চাইলে তোমরা ওইটা দেখে নিতে পারো, যেগুলো ক্লাস তোমাদের দেখা প্রয়োজন মনে হচ্ছে, বা যখন আমি ক্লাস করাচ্ছি না বা করাতে পারছি না, ঠিক আছে? কারণ আমি তো 7 দিনই ক্লাস করাই না, 4 দিন ক্লাস হয়, তো সপ্তাহে 4 দিন ক্লাস হয়, বাকি 3 দিন তো তোমরা ফাঁকাই থাকো। তো বাকি 3 দিন ফাঁকা থাকো, তো সেই 3 দিন তোমরা তখন ওই রেকর্ডিং গুলো দেখে অ্যাডভান্স লেভেলে যেতে পারো, এইভাবেই সবাই এগোচ্ছে, তোমরা ওই একই প্রসেস ফলো করতে পারো। তো এটা অফকোর্স তোমরা করবে আশা করি। আর এর মাঝে মাঝে আমাদের এই দুটো ইউনিট তাহলে এখন কন্টিনিউ হবে, একটা হবে না, দুটো হবে, ইউনিট 10 আর ইউনিট 5। সো 5 আর 10 দুটো এখন আমরা কন্টিনিউ করব, এবং মাঝে মাঝে আমাদের এইরকমও ক্লাস হবে, সেগুলো হচ্ছে যে একটা গ্লোবাল থিওরিটিক্যাল, মানে আইআর এর উপর বিশেষ ফোকাসটা দেওয়া হবে। এটার আরো একটা গুরুত্বপূর্ণ রিজনস হচ্ছে আইআর এর উপর ফোকাসটা দেওয়ার, তার কারণ হচ্ছে যে তোমরা, মানে আমি ড্যাম শিওর যে তোমরা যেভাবে লেগে আছো, অনেকেই তোমরা অনেক পুরনো, আবার নতুন জয়েন করেছো, তাদের এডুকেশন লেভেলও ভালো। তো তোমরা যারাই জয়েন করেছো বা ক্লাস করছো, আমি দেখছি যে তোমরা খালি জাস্ট আমাকে যদি ফলো করো, যদি আমার উপর ভরসাটা রাখতে পারো, তাহলে আমি আশা করি এই জাস্ট ধরে থাকলেই তোমরাও পাস হয়ে যাবে বাকিদের মতো। সো আশা করি তোমরা পাস হবে প্রত্যেকেই, ওই ভাবনা থেকেই বলছি, তোমাদের টার্গেটটা তো শুধু পাস করা নয়, তোমার টার্গেটটা হচ্ছে যে এরপরে পিএইচডি করা। এবং ইন জেনারেল এখন নতুন প্রচুর গ্লোবাল পলিটিক্স থেকে, ফরেন পলিসির প্রচুর প্রশ্ন এখন জিজ্ঞেস করছে, এবং বিশেষ করে কন্টেম্পোরারি কোয়েশ্চেন্স গুলো বিশেষ জিজ্ঞেস করছে, সো সেগুলোর উপরেও ফোকাসটা রাখতে হবে। তো এই কারণে আমরা তো আগে এটার জন্য আমরা ইয়েই করতাম, মানে প্যারালালি আমরা ক্লাস দা হিন্দু হচ্ছে অ্যানালিসিসও করতাম, এবং সেটা তোমাদের খুব বেনিফিশিয়াল হতো, তখন তোমরা সেইটা দেখেছো। বাট সময়ের অভাবে সেটাও কন্টিনিউ করতে পারছি না আমি। তো যেহেতু আমি সময়ের অভাবে এটা করতে পারছি না, না পারলেও একটা বিষয় আমার মাথায় আসলো, সেটা হচ্ছে যে আমি টাইম টু টাইম যে সমস্ত বিষয়গুলো, আমি যেহেতু কন্টেম্পোরারি জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখার চেষ্টা করি, পড়ি সেই রিলেটেড বইপত্রগুলো। সো আমার টার্গেটটা হচ্ছে তোমাদেরকে ওইভাবেই তৈরি করে দেওয়া তাহলে। আর কোয়েশ্চেন্স গুলো যেহেতু কন্টেম্পোরারি অনেকগুলো আসছে, ফরেন পলিসির কোয়েশ্চেন্স গুলো, ট্র্যাডিশনাল কোয়েশ্চেন্স গুলো কম জিজ্ঞেস করছে, বাট নতুন প্রশ্ন অনেক কিছু জিজ্ঞেস করছে, এবং সেগুলো নতুন যে সমস্ত বই জার্নাল যেগুলো পাবলিশড হচ্ছে, রেপুটেড যে সমস্ত থিঙ্কার্সরা, স্কলার্সরা যারা লিখছে, তাদের বই থেকে প্রচুর তুলে দিচ্ছে, এবং মেইনলি যেহেতু তারাই করছে কোয়েশ্চেন্স পেপারে, তাদের যেহেতু একটা আইডিওলজিক্যাল ইনফ্লুয়েন্স আছে, স্ট্রাকচারাল ইনফ্লুয়েন্স আছে, তো তাদের ভাবনাটিকে ভ্যালু দিয়েই কোয়েশ্চেন্স তৈরি হয়, তাদের রাইটিংসগুলোকে ভ্যালু দিয়েই সেখানে কোয়েশ্চেন্স ফ্রেম করা হয়। তো এই কারণে আমি মোটামুটি দেখেছি যে গ্লোবাল ট্রেন্ডসগুলোর উপরেও কিন্তু কোয়েশ্চেন্স আসছে। সো বেটার হবে যদি আমি মাঝে মাঝে এইরকম ভাবে দা হিন্দুটাকে অ্যানালিসিস করতে না পারলেও প্রত্যেক দিন হিসেবে, প্রত্যেক দিনের প্রত্যেক দিন
যদি আমি এরকম ভাবে সপ্তাহে একটা দুটো ক্লাস যদি তোমাদের এরকম ভাবে নিতে পারি, বা 15 দিনে যদি একটা দুটো ক্লাস নিতে পারি, তাহলে আমার মনে হয় যে তোমরা অল ওভার, মানে একটা কি বলবো, যে একটা অল ওভার তোমরা কিন্তু নিজেকে তৈরি করে ফেলবে, তোমাদের গ্যাপগুলো পূরণ হবে, এবং তোমাদের এটা কখনো ফিল হবে না যে তোমরা হয়তো গৌড়বঙ্গে পড়েছো, তোমরা রবীন্দ্র ভারতীতে পড়েছো, কিংবা ক্যালকাটাতে পড়েছো, কিংবা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়েছো, এটা ফিল হবে না। তার কারণ হচ্ছে যে তোমাদের এটা ফিল হবে এ, যে তোমরা ভালো কোনো ইউনিভার্সিটিতেই পড়েছো, কারণ তোমাদের নলেজের একটা পার্থক্য চলে আসবে বাকিদের থেকে। সো যাই হোক, এগুলো তোমাদের আগামী পিএইচডি করেও যেমন করতে গিয়েও যেমন কাজে লাগবে, তেমনি তোমাদের এই এখনকার নেটেও কাজে লাগবে কন্টেম্পোরারি কোয়েশ্চেনগুলো ডিল করতে। আবার তেমনি তোমাদের কিন্তু একটা হোল আন্ডারস্ট্যান্ডিংও তৈরি হবে, যেটা দিয়ে তুমি একটা একটা বড় ইন্টেলেকচুয়াল লেভেলে পৌঁছতে পারো। সো এইগুলোকে সবগুলোকে মাথায় রেখে যেটা আমি ভাবলাম সেটা হচ্ছে যে যেগুলো তাহলে আমি করছি টাইম টু টাইম, সেগুলো যদি তোমাদেরকেও একটুখানি বলে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, আপডেটেড থাকতে পারবে তোমরা, ঠিক আছে? এবং এই ভাবনা থেকে আজ মাথায় আসলো আমার যেটা, সেটা হচ্ছে যে আমি নেক্সট ক্লাস থেকে তো অফকোর্স ইউনিট 10 শুরু করব, কিন্তু আমার মাথায় যেটা আসলো সেটা হচ্ছে যে অলরেডি আমি একটা বই রিভিউ করেছি, সেটার পাবলিক ইয়েটাও বেরোবে, রিভিউটাও বেরোবে। আমি একটা বড় ইন্টারন্যাশনাল জার্নালে পাঠিয়েও দিয়েছি, ইন্টারন্যাশনাল জার্নাল, আইআর এর ইন্টারন্যাশনাল জার্নাল, সেখানে পাঠিয়েও দিয়েছি। সেখানে আশা করি সেটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে এবং খুব অল্প সময়ে সেটা বেরিয়ে যাবে। উম, আহ, তো যাই হোক, যদি এটা বেরিয়ে যায় তো দেখবে এই আর্টিকেলসটাই তার মানে দেখবে একটা বড় কন্ট্রিবিউশনস টু ইন্টারন্যাশনাল রিলেশনস কাইন্ড অফ, যে আমার কন্ট্রিবিউশনস থাকবে। তো সেটাও হয়তো তোমরা এখন অনেকে পড়বে, কিন্তু বেটার হয় যদি আমি তোমাদের এই গল্পটা বলে দিই, যদি এই বিষয়গুলো তোমাদের যদি আমি বলে দিই, তাহলে তোমাদের কিন্তু একটা বড় ইন্টেলেকচুয়াল লেভেল তৈরি হবে। সো এটাকে মাথায় রেখে আজ যেটা আমি পড়ব তোমাদের বলবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির গ্লোবাল আউটলুকটা সম্পর্কে তোমাদের বলবো। ফরেন পলিসির কোয়েশ্চেন যেহেতু এখন আর বললাম যে ট্র্যাডিশনাল কোয়েশ্চেন গুলো আসছে না, ফরেন পলিসির কোয়েশ্চেন গুলো এখন একটা গ্লোবাল কনটেক্সট থেকে আসছে, একটা কন্টেম্পোরারি বিষয়গুলোকে জানতে চাইছে, এবং একটা ফরেন পলিসির ওভারঅল নতুন ডেভেলপমেন্টস যেগুলো সেগুলো। তো এই জায়গাতে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট বই, যেটা রিসেন্ট 2024 সালেই একেবারেই জুন নাগাদ বেরিয়েছে, এপ্রিল নাগাদ বেরিয়েছে বইটা। বইটার নাম এখানে দেখতেই পাচ্ছ, বইটার নাম হচ্ছে এখানে দ্য আনফিনিশড কোয়েস্ট, ইন্ডিয়া সার্চ ফর মেজর পাওয়ার স্টেটাস ফ্রম নেহেরু টু মোদি। তো আমাদের ফরেন পলিসি ইন জেনারেল তো পড়তেই হয়, তোমরা জানো যে ফরেন পলিসি আমাদের পড়তে হয়। ফরেন পলিসি পড়তে গেলে আমাদের এখানে তোমরা দেখবে যে নেহেরু থেকে মোদি পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের ফরেন পলিসিতে যা যা ডেভেলপমেন্টস হয়েছে, সেই সমস্ত ডেভেলপমেন্টস গুলো কিন্তু আমাদের জানতে চায়। সো সেই সমস্ত ডেভেলপমেন্টস গুলো থেকে কোয়েশ্চেন্স আসে, তো স্বাভাবিকভাবে এগুলো আমাদের এখানে কভার করে যাবে। কিন্তু এর থেকে বেশি যেটা তোমরা এখানে পাবে সেটা হচ্ছে যে ইন্ডিয়া এই মুহূর্তে যে সমস্ত প্রবলেমগুলো ফেস করছে, বা ইন্ডিয়ার একটা 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 মানে কি বলবো, যে একটা টার্গেট হচ্ছে যে সে নিজেকে মেজর পাওয়ারের যে ক্লাব, মেজরের পাওয়ারের যে গ্রুপ, সেই গ্রুপে সে নিজেকে নিয়ে যেতে চায়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার বিভিন্ন সমস্যা আছে, তো সেই সমস্যাগুলোর কারণে সে নিজেকে ওই মেজর পাওয়ারের ক্লাবে নিয়ে যেতে পারছে না। এই ক্লাবগুলো বিশেষ করে এই মুহূর্তে যে সমস্ত ক্লাবসগুলো বিলং করছে, বা ইন্ডিয়ার বিভিন্ন পৃথিবীর যে বিভিন্ন যে দেশগুলো আছে, সেগুলোকে মোটামুটি ভাবে এখানে আমরা দেখবো যে রাইটার তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছেন। একটা ক্যাটাগরি হচ্ছে রাইজিং পাওয়ারের ক্যাটাগরি, দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে এখানে মেজর পাওয়ারের ক্যাটাগরি, এবং থার্ড ক্যাটাগরি হচ্ছে এখানে সুপার পাওয়ারের ক্যাটাগরি, সুপার পাওয়ার বা গ্লোবাল পাওয়ারের ক্যাটাগরি, ঠিক আছে? সো প্রথমে তার মানে তিনি উপর দিকে রেখেছেন গ্লোবাল পাওয়ার বা সুপার পাওয়ার, গ্লোবাল পাওয়ার অর সুপার পাওয়ার, এগুলো শব্দগুলো লিখে নিতে পারো, এগুলো কোয়েশ্চেন আসতে পারে যে নিম্নের কোন দেশটি, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ বিলং টু মেজর পাওয়ার ক্লাব কিংবা গ্রেট পাওয়ার ক্লাব, এগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে। তো এরকম ভাবে কোয়েশ্চেন গুলো আসতেই পারে। তো যাই হোক, গ্লোবাল পাওয়ারের কনটেক্সটে আমরা দেখবো, বা সুপার পাওয়ার, যেটাকে গ্লোবাল পাওয়ার বলছেন তিনি রাইটার, তিনি সেটাকে সুপার পাওয়ারও বলছেন। সো গ্লোবাল পাওয়ার বা সুপার পাওয়ার, সো গ্লোবাল পাওয়ার এবং সুপার পাওয়ারের ক্যাটাগরিতে তিনি যাকে রেখেছেন তিনি হচ্ছেন ইউএসএ। এবং এর পাশাপাশি তিনি এই মুহূর্তে আর গ্লোবাল পাওয়ার কিংবা সুপার পাওয়ারের পর্যায়ে কাউকে দেখতে পাচ্ছেন না। এই পর্যায়ে তিনি আর কাউকে দেখতে পাচ্ছেন না। একটা সময় ছিল যেখানে এই গ্লোবাল পাওয়ার বা সুপার পাওয়ারের যে পজিশন, এটা দুটো কান্ট্রিজের মধ্যে ডিভাইডেড ছিল, এবং তাদের মধ্যে একটা কম্পিটিশনও ছিল, একটা ডিরেক্ট কম্পিটিশন ছিল, ডিরেক্ট কনফ্রন্টেশনস ছিল, এবং এই কনফ্রন্টেশনস এর রিজনসে তারা আমরা দেখেছি যে বিভিন্ন কান্ট্রিজে গিয়ে তারা প্রক্সি ওয়ার তারা করতো, অর্থাৎ ছায়া যুদ্ধ করতো। তো সেগুলো কোথায়, সেই দেশটার নাম কি? সেই দেশটার নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, যাকে আমরা ইউএসএসআর বলি। তো ইউএসএ এবং ইউএসএসআর,
তো এই দুটো দেশকে একসঙ্গে তিনি এই কোল্ড ওয়ারের পিরিয়ডে তিনি সুপার পাওয়ার বলতেন বা গ্লোবাল পাওয়ার বলতেন। বাকি সমস্ত দেশগুলিকে, বাকি সমস্ত দেশগুলির মধ্যে আবার তিনি মেজর পাওয়ার কতগুলো দেশকে বলতেন। তো ওই দুটো দেশকে বাদ দিয়ে বাকি যে সমস্ত দেশগুলো থাকলো যাদের কাছে নিউক্লিয়ার ছিল, কিন্তু কত সাল পর্যন্ত, 1968 পর্যন্ত, 1968 পর্যন্ত, সরি 1968 বলবো না, 1974 পর্যন্ত, না ভুল বললাম, 1968 পর্যন্ত যারা ওই যে 1968 এর বিশেষ করে যে এনপিটি যেটা সাইন হলো, এটা একাধিকবার পরীক্ষায় এসেছে তোমরা জানো, যে এনপিটি নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি 1968 এ এটা হয়েছিল। সো এই টিটি পর্যন্ত যারা নিউক্লিয়ার তৈরি করে ফেলতে পেরেছিল, এই টিটি তো এটাই বলা হয়েছিল যে তারা এদেরকে বাদ দিয়ে আর অন্য কেউ আর মানে নিউক্লিয়ার তৈরি করতে পারবে না নিজেদের সিকিউরিটির পারপাসে। হ্যাঁ, ডিরেক্ট মিলিটারি সিকিউরিটির কথা বলেছেন, মিলিটারির একটা ইকুইপমেন্টের কথা বলেছেন, যে এই ধরনের ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টের জন্য নিউক্লিয়ারকে ইউজ করতে পারবে না। সো 1968 তো এই ট্রিটিটারই কথা তিনি বলেছিলেন, মানে এই এগ্রিমেন্টে তো এটাই বলা হয়েছিল। সো এই 1968 এর আগে পর্যন্ত যে দেশগুলো, তার মানে বুঝতে পারছো যে যারা নিউক্লিয়ার অলরেডি তৈরি করে নিয়েছিল, তারা বেসিক্যালি এখানে ওই ইউএস আর রাশিয়া বাদ দিয়ে, তাহলে তারা কারা? তারা ইউএস আর সোভিয়েত ইউনিয়ন সেই সময়। সো এরা বাদ দিয়ে বাকি সমস্ত দেশগুলো এখানে কিন্তু মেজর পাওয়ার বা এদেরকে বলা হচ্ছে গ্রেট পাওয়ার, মেজর পাওয়ার বা গ্রেট পাওয়ার, মেজর অর গ্রেট এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন, মেজর আর গ্রেট এই দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন। তাহলে এই দেশগুলো কোনগুলো? এই দেশগুলো তিনি বলছেন যে এই দেশগুলো হচ্ছে চায়না, অর্থাৎ রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, আর যদি তুমি সেই সময় ইউএস কে বাদ দাও তাহলে বাকি কারা থাকছে? তারা থাকছে সেই সময় চায়না, বাকি থাকছে সেই সময় কি বলবো যে ইউকে, বাকি থাকছে ফ্রান্স। তো এই সমস্ত দেশগুলিকে তিনি মেজর পাওয়ারের ক্যাটাগরিতে রেখেছেন। সো মেজর পাওয়ার হিসেবে তিনি সেখানে কনসিডার করেছেন বাকি তিনটে দেশকে। সো মেজর পাওয়ার হচ্ছে তারা। এবার তাহলে রাইজিং পাওয়ার যেমন প্রেজেন্ট কনটেক্সটে যদি বলো, বিশেষ করে 1991 এর পর থেকে ইন্ডিয়া, 1990 পর থেকে ইন্ডিয়া এখনো পর্যন্ত, বিশেষ করে 1991 থেকে 2000 পর্যন্ত আর একটা পিরিয়ডে সেখানে সে বিলং করতো, কিন্তু 2000 থেকে বিশেষ করে তিনি বলছেন যে 2000 থেকে ইন্ডিয়া এখন রাইজিং পাওয়ার। কিন্তু এই রাইজিং পাওয়ারের যে পজিশন, অর্থাৎ সে উদীয়মান একটা শক্তি, কিন্তু এই রাইজিং পাওয়ার সে নিজেকে কি করতে চায়, রাইজ করে নিজেকে, তার পাওয়ার পজিশনটি সে মেজর পাওয়ারের যে ক্লাব, সেই ক্লাবে নিয়ে যেতে হয়, যে ক্লাবে চায়না, যে ক্লাবে ইউকে, যে ক্লাবে ফ্রান্স, এরা হচ্ছে অলরেডি মেম্বার। এই গ্রুপে নিয়ে যেতে চাই ইন্ডিয়া নিজেকে। এখন এই গ্রুপে সে যেহেতু নিজেকে নিয়ে যেতে চায়, নিয়ে যাওয়াটা তো আর এখন মুখের পাকা কলা নয় যে আমি মার্কেট থেকে কলা কিনে নিয়ে আসলে আমার ছিলে খেয়ে মানে মানে সেই কলার খোসাটা ছাড়িয়ে আর আমি খেয়ে নিলাম, কাইন্ড অফ ওই রকম ব্যাপারটা নয় এখানে। এটার জন্য অনেক কাঠখড় পোহাতে হয়। এই কাঠখড় পোহানোর জন্য তিনি এখানে 10টা, মানে কাঠখড় বলতে তিনি এখানে 10টা মেটেরিয়ালস এর কথা বলেছেন বা এলিমেন্টস এর কথা বলেছেন। এলিমেন্টস বা গ্রেডিয়েন্টস যেগুলোকে তিনি, উপাদান যেগুলোকে আমরা বলি, 10টা উপাদানের কথা বলেছেন। এই উপাদানগুলো কি? উপাদানগুলোকে তিনি আবার দুটো ভাগে ভাগ করেছেন, খুব সুন্দর করে বোঝো। দুটো উপাদানগুলোকে তিনি বলছেন যে ইন্ডিয়া যদি নিজেকে মেজর পাওয়ার থেকে, রাইজিং পাওয়ার থেকে যদি মেজর পাওয়ারে নিয়ে যেতে চায়, যেটার জন্য সে যতদিন মানে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, বিশেষ করে 2000 সাল থেকে সে চেষ্টা করছে। সো 2001 থেকে এই জার্নিটা শুরু হয়েছে তার, মেজর পাওয়ার থেকে সে রাইজিং পাওয়ার থেকে সে এখন মেজর পাওয়ারে ঢুকতে চায়। সো এই যে জার্নিটার জন্য তাকে কাঠখড় পোয়াতে হবে। এখন এই কাঠখড়গুলো কি? কাঠখড়গুলো বলছি 10টা উপাদান তাকে কিন্তু অর্জন করতে হবে। এই 10টা উপাদান কি? এই 10টা উপাদান হচ্ছে, তিনি বলছেন 4টে হচ্ছে এখানে হার্ড পাওয়ার, 4টের কথা তিনি এখানে বলছেন হার্ড পাওয়ার, আর বাকি 6টার কথা তিনি বলছেন এখানে সফট পাওয়ার। 4টে হচ্ছে হার্ড পাওয়ার, বাকি 6টার কথা তিনি বলছেন এখানে সফট পাওয়ার। তাহলে হার্ড পাওয়ার 4টে, বাকি হচ্ছে এখানে সফট পাওয়ার, 6টা হচ্ছে সফট পাওয়ার। তাহলে তিনি বলেছেন যে এই 4টে হার্ড পাওয়ার এবং বাকি 6টা সফট পাওয়ার, এই পাওয়ারগুলোকে ইন্ডিয়াকে অ্যাচিভ করতে হবে। এই সবগুলোতেই ইন্ডিয়ার একটা ভালো রকম দখল থাকতে হবে। যদি সে দখলটা রাখতে পারে তাহলে সে কি করতে পারবে? তাহলে তার একটা ভ্যালুস তৈরি হবে, তার একটা ডিমান্ড তৈরি হবে, একটা বাস্তবসম্মত ডিমান্ড তৈরি হবে, যেটাকে হয়তো মানে যে ডিমান্ডের উপর বেস করে বা একটা পাওয়ার জেনারেট হবে। জেনারেলি এই 10টা জায়গাতে যদি নিজেকে শক্তিশালী করতে পারে, বা 10টা সেক্টরের কথা তিনি বলেছেন, উপাদানের কথা বলেছেন, এই 10টা উপাদানের মধ্যে যদি তার ভালো একটা কন্ট্রোল থাকে বা একটা ভালো রকমের হোল্ড থাকে, তাহলে সে কি করতে পারবে? রাইজিং পাওয়ার থেকে মেজর পাওয়ারের দিকে যেতে পারবে। এটা হচ্ছে তিনি বলছেন যে এইটা দীর্ঘদিন ধরে যে কোয়েস্ট বলছেন, আনফিনিশড কোয়েস্ট, যেটা
চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন এটা শেষ হয়নি চেষ্টাটা। তো এই চেষ্টাটা নেহরুর সময় থেকে চলে আসছে, মোদি পর্যন্ত এগোবে। তো যাই হোক, মোদির টাইম পিরিয়ডও আমরা দেখতে পাচ্ছি চেষ্টাটা চলতেই আছে। তো মেজর পাওয়ারে আমরা এখনো পৌঁছতে পারছি না। তাহলে পৌঁছতে হলে কি করতে হবে? তিনি বলছেন 10টা পাওয়ার, 4টে হার্ট, 6টা সফট। তাহলে 4টে পাওয়ারের মধ্যে তিনি বলছেন যে 4টে পাওয়ারের মধ্যে যেমন তিনি বলছেন যে ইকোনমি, ইকোনমি ক্যাপাসিটি তোমার থাকতে হবে। দ্বিতীয় তিনি এখানে বলছেন তোমার মিলিটারি স্ট্রেংথ থাকতে হবে। তৃতীয়ত তিনি এখানে বলছেন নলেজ বা টেকনোলজির কথা বলছেন 3টে। আর 4 নাম্বার তিনি বলছেন ডেমোক্রেটিক আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্থাৎ যেটাকে পপুলেশন বলি আমরা, জনসংখ্যা। সেই 4টে ক্যাপাসিটি তাকে, তাহলে তার মানে তার থাকতে হবে, 4 জায়গায় তার একটা স্ট্রং হোল্ড থাকতে হবে। তার এইটা থাকতে হবে, প্লাস আরো 6টার কথা বলেছেন, আমি নামগুলো বলবো, ওই 6টাতে এখন আসছি না। তাই 6টাও তার কিন্তু ভালো রকম ভাবে থাকতে হবে। কিন্তু এই 4টে আর 6টা, এই 10টা টোটাল যে 10টা, এই 10টাই কিন্তু এনাফ নয়। কি বলছো বলো কেউ? স্যার বলছি 4টের নামটা কি বললেন, আরেকবার বলুন না। ইকোনমি, নাম্বার 1 ইকোনমি, নাম্বার 2 হচ্ছে মিলিটারি। ঠিক আছে, নাম্বার 1 ইকোনমি, নাম্বার 2 হচ্ছে মিলিটারি। ঠিক আছে, হার্ড পাওয়ার, এগুলো ভালো করে লিখে নাও, এগুলো পরীক্ষা আসতে পারে তোমাদের। এখন যেহেতু কন্টেম্পোরারি প্রচুর কোয়েশ্চেন্স করছে, সো এগুলো হচ্ছে হার্ড পাওয়ার, ইন্ডিয়ার হার্ড পাওয়ার বা যে কোনো দেশের হার্ড পাওয়ার। তো হার্ড পাওয়ার বলতে 4টে জিনিসকে বোঝায়। ইকোনমি, নাম্বার 1 ইকোনমি, নাম্বার 2 হচ্ছে মিলিটারি, নাম্বার 3 হচ্ছে এখানে নলেজ অর টেকনোলজি, টেকনোলজি অর নলেজ, আর নাম্বার 4 হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এই 4টে হচ্ছে তিনি এখানে কি বলছেন যে এই 4টে হচ্ছে এখানে হার্ড পাওয়ার। ঠিক আছে, হার্ড পাওয়ার, এই 4টের কথা তিনি বলছেন। কিন্তু তিনি বলছেন যে এই 4টে হার্ড পাওয়ার আর বাকি 6টা হার্ড সফট পাওয়ার, যেগুলো নাম তোমাদের কিছুক্ষণ বাদে বলবো। তো এগুলো থাকলেই যে একটা দেশ, যে সে নিজে যে খুব মানে মেজর পাওয়ারের স্টেটাসে যে চলে যাবে, এটা ঠিক নয়। মেজর পাওয়ারের স্টেটাসে যদি তাকে পৌঁছতে হয়, তাহলে তার সাথে সাথে তার একটা যেটা প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে রেকগনিশনস অফ আদার্স, রেকগনিশনস অফ অলরেডি এক্সিস্টিং major powers and recognitions from the superpower or the global power and recognitions from peers। এই 3টে কথাও তিনি বলেছেন যে এই তিনটে বা এক্সটার্নাল যে ফ্যাক্টরস, তাদেরও প্রয়োজন পড়বে। যে তুমি নিজেকে বললে যে না আমি খুব ভালো মানুষ, আমি অনেক বড়, অনেক উন্নত, যেটা অনেকে আছে না আমরা করি এগুলো, যে আমি খুব ভালো, অ্যাটলিস্ট আমি তো তাই বলি, তো আমি খুব ভালো, আমি নিজেই নিজেকে সার্টিফিকেট দিই। কিন্তু আমি এটাও জানি যে আমি নিজেকে নিজে ভালো বললে তো ভালো হব না, আমাকে বাইরের লোক যদি ভালো বলে তবে আমি ভালো হতে পারবো। সো আমাকে নিজেকেও ভালো হতে হবে, প্লাস হচ্ছে বাইরের লোক আমি যে ভালো সেটাও তাদেরকে বলতে হবে। আদারওয়াইজ আমি শুধু নিজেকে ভালো বললে হবে না, আবার ওরা আমাকে ভালো বলছে কিন্তু আমি জানি আমি ভালো নই, তাহলেও হবে না। আমার মধ্যে সে ক্যাপাসিটি নেই ভালো হওয়ার, জাস্ট ওরা মন রাখার জন্য হয়তো বলছে, তাহলেও হবে না। তো দুটোই থাকতে হবে। অর্থাৎ এখানে বলার চেষ্টা করছেন যে তার মানে যে তোমার হার্ড এবং সফট মিলিয়ে যে 10টা তোমার উপাদান, তোমার এই 10টা উপাদান থাকতে হবে, প্লাস তার সাথে সাথে তোমার যারা অলরেডি সুপার পাওয়ার বা গ্লোবাল পাওয়ার, অর্থাৎ আমেরিকার কথা বলছেন এই যে 1991-এর পর, কারণ সোভিয়েত ইউনিয়ন তো আর নেই এখন। সো রাশিয়া এখন নিজেও কিন্তু মেজর পাওয়ারের স্টেজে নেমে এসেছে। সো মেজর পাওয়ারের স্টেজে এখন রাশিয়াও আছে, মেজর পাওয়ারের এখন স্টেজে এখন আর রাশিয়া মানে সরি এই গ্লোবাল পাওয়ারের স্টেজে রাশিয়া আর নেই, এখন রাশিয়া ডিক্লাইন হয়েছে সোভিয়েত ইউনিয়ন ব্রেক করার পর। এখন তিনি বলছেন যে এই 4টে দেশ মিলে এখন যে মেজর পাওয়ার, তাহলে মেজর পাওয়ারের রেকগনিশন তোমার লাগবে চায়না, তোমার চায়না লাগবে, তোমার লাগবে কি বলবো, চায়নার লাগবে, তোমার ইউকের লাগবে, তোমার হচ্ছে ফ্রান্সের লাগবে, আর তোমার রাশিয়ার লাগবে। 4টে দেশ মেজর পাওয়ারে যেহেতু তাদের আছে, তাহলে তাদেরকে বলতে হবে, তাদের মুখ দিয়ে বলাতে হবে যে না চায়না সত্যি শক্তিশালী হয়ে গেছে, চলো ওকে আমাদের ক্লাবে ঢুকিয়ে নাও, ক্লাবের মেম্বার বানাও। তাহলে ও 4জনকে ওদেরকে এই কথাটা বলতে হবে, প্লাস ওরা 4জন বললেই একাই হবে না, এই কথাটা কিন্তু গ্রেট গ্লোবাল পাওয়ার যে আছে বা সুপার পাওয়ার যে আছে এই মুহূর্তে আমেরিকা, তাকেও এই কথাটা বলতে হবে। তাহলে আমেরিকাকেও এই কথাটা বলতে হবে। তাহলে আমেরিকা, তাহলে টোটাল 5টা কান্ট্রি, যারা আমরা ইন জেনারেল জানি যে 5টা কান্ট্রি হচ্ছে P5 এদেরকে বলা হয়। অর্থাৎ P5 মানে আমরা জানি যে ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল আছে, সেই সিকিউরিটি কাউন্সিলের 5জন মেম্বার আছে, 5টি জন বলবো না, 5টি দেশ মেম্বার কান্ট্রি, সো মেম্বার স্টেটস। তো তারা বেসিক্যালি তাদের মধ্যে ইউএস হচ্ছে সুপার পাওয়ার, বাকি 4টে দেশ মেজর পাওয়ার। তাহলে এই 5টা দেশকে মেজর এবং সুপার মিলিয়ে তাদেরকেও বলতে হবে যে না চলো ইন্ডিয়া সত্যিই এখন অনেক পাওয়ারফুল হয়েছে, তাদেরকে আমাদের ক্লাবে ঢোকাতেই হবে। অ্যাটলিস্ট ইনিশিয়াল যে ক্লাবটা, ইমিডিয়েট যে ক্লাবটা ভারতের, সেটা হচ্ছে মেজর পাওয়ারের ক্লাব, তো সেই ক্লাবে ঢুকিয়ে নি।
তারপর ধীরে ধীরে হয়তো যদি এখন সবাইকে বাইপাস করে সুপার পাওয়ার হতে পারে, আমেরিকাকেও ছাড়িয়ে বা আমেরিকার পর্যায়ে যদি যেতে পারে যাবে। এটা হচ্ছে একটা সাধারণ বক্তব্য। বলো কি বলছো? হ্যাঁ স্যার, বললাম একটু সাউন্ডটা না ব্রেক করলো। আপনি কি একটা 5 বললেন না, ওটা একবার বলুন। P5 পার্মানেন্ট 5 যেটাকে বলা হয়, পার্মানেন্ট 5 ইউনাইটেড হ্যাঁ নেশনস হ্যাঁ, এর বুঝতে যারা পেরেছি। পার্মানেন্ট, ইউনাইটেড নেশনস এর সিকিউরিটি কাউন্সিলের যারা মেম্বার তাদেরকে বলা হচ্ছে P5। ঠিক আছে, তো P5 এর কথা এখানে বলা হচ্ছে, পার্মানেন্ট মেম্বার যারা। সো এই 5টা দেশ যদি বলে তবেই গিয়ে ইন্ডিয়া কি করতে পারবে না, সে কিন্তু নিজের পজিশনকে এনহ্যান্স করতে পারবে। ঠিক আছে, পজিশনসকে, অর্থাৎ এই যে এখন রাইজিং পাওয়ার আছে, রাইজিং পাওয়ার থেকে সে এর ইমিডিয়েট যে উপর দিকে যে ক্লাবটা বিলং করছে সেটার নাম হচ্ছে মেজর পাওয়ার, তো মেজর পাওয়ারের ক্লাবে সে গিয়ে ঢুকতে পারবে। তো এই কথাগুলো তিনি বলেছেন এই বইটাতে। এই বইটার বেসিক আর্গুমেন্টটা হচ্ছে এটাই, মানে বেসিক আর্গুমেন্টগুলোর মধ্যে এই কথাগুলো তোমরা পাবে। তাহলে ইন্ডিয়াকে যদি তার নিজের পাওয়ার যদি বাড়াতে হয়, বা ওই স্টেটাস সিকিং নেচার তার যেটা আছে, যে সে তার নিজের যে মর্যাদা, সেই মর্যাদা আরো বৃদ্ধি করতে চায়, বৃদ্ধি করার জন্য তাহলে এতে 10টা উপাদান লাগবে, যেটা হার্ড এবং সফট মিলিয়ে 10টা উপাদান, 4 এবং 6। এবং তার সাথে সাথে তাকে ওই সুপার পাওয়ার, মেজর পাওয়ার এবং পিয়ার্স। পিয়ার্স কারা? পিয়ার্স হচ্ছে রাইজিং পাওয়ার, ইন্ডিয়ার মতো আরো অনেকে আছে। এবার এই রাইজিং পাওয়ার কোনগুলো? ইন্ডিয়ার মতো রাইজিং পাওয়ার আরো অনেকে আছে, তারাও ইন্ডিয়ার মতো একই দাবি তারা পেশ করছে, তারাও ইন্ডিয়ার মতো একই দাবি পেশ করছে। কিন্তু ইন্ডিয়ার এদের বাকিদের থেকে একটা পার্থক্য আছে। কোন জায়গায় পার্থক্য? অর্থাৎ বাকি যারা পিয়ার্স আছে, পিয়ার্স মানে সমতুল্য, সমতুল্যদের পিয়ার্স বলা হয়। তো যারা ইন্ডিয়ার মতো সমতুল্য আছে, সেই সমতুল্যদের কাছ থেকেও স্বীকৃতি পেতে হবে যে না, চলো তুমি খুব পাওয়ারফুল হয়ে গেছো, তোমাকে ইমিডিয়েট তাহলে এবার রাইজিং পাওয়ার থেকে মেজর পাওয়ারের গ্রুপে ঢোকানোই যেতে পারে, আমরা তোমাকে সমর্থন করছি, এই কথাটা তাকে বলতে হবে, তাদেরকে বলতে হবে। তাই কারা বলবে? কারা এরা পিয়ার্স গুলো? কারা? তাহলে পিয়ার্স গুলো হচ্ছে এখানে সবার আগে বোঝো, পিয়ার্স গুলো হচ্ছে এখানে জার্মানি, যে একই সাথে হচ্ছে ইন্ডিয়ার মতো সিকিউরিটি কাউন্সিলের রিফর্মস চায়, সিকিউরিটি কাউন্সিলের যে পার্মানেন্ট মেম্বার্স আছে ভেটো পাওয়ার্স, সেই ভেটো পাওয়ার্স এর রিফর্মস চায়। পার্মানেন্ট মেম্বার্সের যে 5 জন সদস্য আছে সেই সদস্যটাকে বাড়িয়ে আরো এটাকে ইন্ডিয়ার ইনক্লুশন চায়। তো একই রকম দাবি এই জার্মানিও করে, একই রকম দাবি জাপানও করে, একই রকম দাবি ব্রাজিলও করে। অ্যাটলিস্ট এই 3টে দেশের কথা তোমরা বলতে পারো। এই 3টে দেশ, জার্মানি, জাপান আর হচ্ছে ব্রাজিল। একটা হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশ, একটা হচ্ছে ইউরোপের দেশ, আর দুটো হচ্ছে এশিয়ার দেশ। দুটো এশিয়ার দেশ, একটা ইন্ডিয়া আর একটা জাপান। তাহলে এরা হচ্ছে কি রাইজিং পাওয়ার্স। এই 4টে দেশের কথা বললাম তোমাদের, একটা ল্যাটিন আমেরিকার ব্রাজিল, ইউরোপের জার্মানি, সাউথ ইস্ট এশিয়ার ইস্ট এশিয়ার, সাউথ বলবো না, ইস্ট এশিয়ার হচ্ছে জাপান, আর হচ্ছে সাউথ এশিয়ার হচ্ছে ইন্ডিয়া। এই 4টে দেশের কথা আমরা বলতে পারি যারা রাইজিং পাওয়ার্স। তাহলে ইন্ডিয়া যখন সে রাইজিং পাওয়ার থেকে উপরের ক্লাবে যেতে চাইছে, উপরের স্টেজে যেতে চাইছে, তখন বাকিদেরকেও বলতে হবে যে না, চলো ইন্ডিয়া যোগ্য। তাহলে কারা বলবে? সমতুল্যরা বলবে। তাহলে 3টে জায়গা থেকে এই রকম একটা 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 বলতে পারি যে আমরা স্বীকৃতি ইন্ডিয়ার হয়ে আসতে হবে। একটা হচ্ছে সুপার পাওয়ারের তরফ থেকে, দ্বিতীয়টা হচ্ছে মেজর পাওয়ারের তরফ থেকে, তৃতীয়টা হচ্ছে পিয়ার্সদের কাছ থেকে, সমতুল্য যারা আছে তাদের কাছ থেকে। কিন্তু অলরেডি তোমাদের আমি বললাম যে পিয়ার্সদের মধ্যে, সমতুল্যদের মধ্যে ইন্ডিয়া আবার একটু অগ্রগণ্য, একটু এগিয়ে আছে। কেন এগিয়ে আছে এটা বুঝতে হবে। এগিয়ে থাকার কারণ হচ্ছে যে ইন্ডিয়া, জার্মানি, জাপান, ব্রাজিল, এদের ইকোনমি থেকে ইন্ডিয়ার ইকোনমি অনেক বড়। এই মুহূর্তে আমরা 5th লার্জেস্ট ইকোনমি হিসেবে দাঁড়িয়ে আছি। যদিও 5th লার্জেস্ট ইকোনমি হিসেবে দাঁড়িয়ে থাকলেও 5th লার্জেস্ট ইকোনমি থেকে আমরা দাঁড়িয়ে আছি, 5th লার্জেস্ট ইকোনমিতে আমরা দাঁড়িয়ে আছি। তার মানে আমাদের সামনে আরো 4টে দেশ আছে, এটা মানতে হবে। তাহলে কোন 4টে দেশ আছে? যে 4টে দেশ আমাদের সামনে আছে, সেই 4টে দেশের মধ্যে প্রথমে আছে হচ্ছে আমেরিকা, যে হচ্ছে 24 ট্রিলিয়ন ইকোনমির দেশ। তারপরে আছে চায়না, যে হচ্ছে 19 ট্রিলিয়ন ইকোনমির দেশ। তারপরে আছে হচ্ছে তোমাদের দেখবে জাপান এবং জার্মানি। এই দুটো আগে পরে হতে পারে, এই এক্স্যাক্ট আমি এদের সিকোয়েন্সটা জানি না, বাট এই 4টে দেশ আমাদের আগে আছে। তাহলে আমরা কোথায় আছি দাঁড়িয়ে? আমরা 5 নম্বরে দাঁড়িয়ে আছি। অ্যাটলিস্ট প্রেজেন্ট কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে আমরা দাঁড়িয়ে আছি। এই 5 নাম্বার থেকে তাহলে আমরা কি করতে পারি না, দেখতে পাওয়া যাচ্ছে যে 2050 সালের মধ্যে এটা সম্ভাবনা অনেকেই বলছে যে আমরা চায়নাকেও ছাড়িয়ে চলে যাব।
আমরা চায়নাকেও, মানে অনেকে এখন প্রেডিকশনস করছে 2030 সাল আস্তে আস্তে আমরা এই জার্মানি এবং জাপানের মতো দেশকে তো ছাড়িয়ে যাবই, কিন্তু 2050 সাল আস্তে আস্তে আমরা চায়নাকেও ছাড়িয়ে দেব। আমরা যদি চায়নাকেও ছাড়িয়ে যাই তাহলে কোথায় দাঁড়াবো আমরা? সেকেন্ডে দাঁড়াবো আমরা, সেকেন্ডে। তো এই সমস্ত ভাবনাগুলো এবং আমাদের যে জিডিপির যে গ্রোথ রেট, সেই গ্রোথ রেট বলছে দেখবে সবসময় ওই 6 এর উপরে 7 এইরকম একটা সংখ্যার উপরে থাকে। তো চায়নার সমতুল্য একটা লেভেলে গ্রোথ রেটটা সমতুল্য লেভেলে আছে, এই পার্সেন্টেজে আমাদের গ্রোথ হচ্ছে। তো এই গ্রোথটা বলছে যে ইন্ডিয়া খুব অল্প সময়ের মধ্যে এই 2030 সালের মধ্যে জাপান এবং জার্মানির মতো দেশকে বাইপাস করে যাবে, সারপাস করবে, এবং 2050 সালের মধ্যে আমরা চায়নাকেও আমরা সারপাস করে সেকেন্ড পজিশনে চলে আসব। এই আলোচনাগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এখন এখানে রাইটার্স বলার চেষ্টা করছেন যে এইটা হচ্ছে বেসিক জায়গা আলোচনার, যে ইন্ডিয়ার এতটা স্ট্রেংথ আছে, ক্যাপাসিটি আছে, ইন্ডিয়ার মধ্যে এই পসিবিলিটিস গুলো দেখতে পাওয়া যাচ্ছে, ইন্ডিয়া পারছে এবং করছে। সো ইন্ডিয়া অফকোর্স সে কি করবে, ধীরে ধীরে এই সেকেন্ড পজিশনে আসবে এবং আসছে ধীরে ধীরে, সব চেষ্টা কিন্তু সেটাই বলছে। ফোর্থ লার্জেস্ট ইকোনমি হবে তো স্যার, ইউএসএ, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, মানে তুমি এখন কিছু জিজ্ঞেস করো না, সবার শেষে জিজ্ঞেস করো না, আমি যেটা বলতে চাইছি সেটা গুলিয়ে ফেলবো, এখন টুকটুক করে প্রশ্ন করো না, এখন নোট করে রাখো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গুলিয়ে ফেললাম, তিনি এবার যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া তাহলে কি চেষ্টা করছে, যে তার এরকম একটা কোয়েস্ট চলতেই আছে, তার একটা মানে কি বলবো, তার মধ্যে এরকম একটা চেষ্টা সে সবসময় তার মধ্যে চলতেই আছে, এবং এই চেষ্টা থেকে সে কি করছে, চেষ্টার কারণে সে উপর দিকে যাচ্ছে। কিন্তু তিনি বলছেন যে এই চেষ্টাটা অনেক আগেই পূরণ হয়তো হতে পারত, এই চেষ্টাটা অনেক আগেই পূরণ হতে পারতো। আমি আর অনেক পূর্বে যাচ্ছি না, মানে স্বাধীনতার আগে যাচ্ছি না, স্বাধীনতার আগে তিনি অল্প কিছুই আলোচনা করেছেন, খুব বিস্তারিত কিছু করেননি, মুঘল পিরিয়ডের আলোচনা করেছেন সেই সময়। তো যাই হোক, তো তিনি অল্প কিছুই আলোচনা করেছেন, কিন্তু বেশিরভাগ আলোচনা তিনি এই মোদি থেকে শুরু করে, নেহেরু থেকে শুরু করে মোদি পর্যন্ত করেছেন। কি বলেছেন সেখানে? তিনি বলছেন যে ইন্ডিয়া অনেক আগেই এই পজিশনে যেতে পারতো, এই বোটে, এই যে বোট যাত্রার জন্য যে রাইজিং পাওয়ার, মেজর পাওয়ারসে যাত্রা করার জন্য যে যে বোটে সে এখন যাত্রা করছে, সেই বোটটা সে অনেক আগে কতগুলো পর্যায়ে সে মিস করেছে, বড় বড় কতগুলো ওয়ার্ল্ড ইভেন্টসে সেই বোটটা সে মিস করেছে। যেহেতু সে এই বোটটা মিস করে গেছে ইন্ডিয়া, স্বাভাবিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি, যে তার একটা বড় ক্ষতি হচ্ছে এখন এটাই, যে স্বাভাবিকভাবে তার একটা বড় ক্ষতি হচ্ছে এখন এটাই, যে ইজিলি এখন এই ক্লাবে সে ঢুকতে পারছে না, যেটা সেই সময় হয়তো ইজি হতো, কিন্তু সেই সময় এটা মানে ইজি হতো, কিন্তু সেই সময় সে মানে সেই সময় একটা ইজি ছিল, কিন্তু সে পারেনি, সামহাউ ছোটখাটো কিছু ইস্যুজের কারণে পারেনি। কিন্তু যদি সে সেটাকে মানে পারতো, তাহলে আজকে যতটা ডিফিকাল্ট সিচুয়েশন তাকে পড়তে হচ্ছে, এতটা ডিফিকাল্টি তাকে ফেস করতে হতো না, প্লাস সে ইজিলি কিন্তু সেই পর্যায়ে পৌঁছে যেতে পারতো। সো এখানে গবেষক বলার চেষ্টা করছেন যে ইন্ডিয়া এই যে পর্যায়ে পৌঁছতে পারলো না, না পারার কারণগুলো কি, না পারার কারণগুলোর মধ্যে শুরুর দিকে তিনি বলছেন যে মানে তিনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন যে মেজর পাওয়ার্স, মানে কম্পেয়ার করেছেন তিনি, যাদেরকে আমরা সুপার পাওয়ার বলছি বা গ্লোবাল পাওয়ার বলছি, যাদের বলতে একজনকেই এখন এই মুহূর্তে, এবং যাদেরকে মেজর পাওয়ার বলছি, তাদের মধ্যে তাহলে কি আছে, তারা কিভাবে ওই পর্যায়ে এসে পৌঁছলো, কোন কোন ঘটনাগুলো তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসে পৌঁছিয়েছে, এনেছে, এই পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে। এখানে তিনি বলার চেষ্টা করছেন যে এখানে যে ঘটনাগুলো তাদেরকে এখানে এই পর্যায়ে নিয়ে এসে পৌঁছেছে, বা মেজর পাওয়ার বা সুপার পাওয়ারের পর্যায়ে পৌঁছিয়েছে, সেটা হচ্ছে যে তাদের নিজেদের বেশ কতগুলো ঘটনা, যেমন বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মানে এখনকার যদি গ্লোবাল স্ট্রাকচার তোমরা দেখো, গ্লোবাল যদি অর্ডার তোমরা দেখো, তাহলে দেখবে সেই অর্ডারটা কন্ট্রোল করে বিশ্বের কতগুলো ইনস্টিটিউশনস, সেই গ্লোবাল অর্ডারটিকে কন্ট্রোল করে বিশ্বের কতগুলো ওয়ার্ল্ড ইনস্টিটিউশনস, এবং তার মধ্যে প্রথম নামটা যার আসে তিনি হচ্ছেন, সেই অর্গানাইজেশনটি হচ্ছে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস, এবং তার যে সহযোগী ইনস্টিটিউশনস গুলো আছে, অ্যাসোসিয়েট যে ইনস্টিটিউশনস গুলো আছে বা ব্রাঞ্চ গুলো যেগুলো আছে, তাদের কথা বলছেন। কারা তারা? আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত দেশগুলোর কথা তিনি বলছেন। বিশেষ করে তিনি এখানে ইউনাইটেড নেশনসের যে সিকিউরিটি কাউন্সিল সেটার কথা বলছেন। তো সেখানে যখন ডিসাইড হচ্ছিল
যে পার্মানেন্ট মেম্বারশিপ দেওয়া হবে, তখন দেখা যাবে কি যে এখানে ইন্ডিয়া তখন সেইটা ক্যাচ করতে পারেনি। না পারার একটা বড় রিজন ছিল যে 1945 এটা ডিসাইড হয়েছে, 44-45 দিকে যখন এটা হচ্ছে তখন ইন্ডিয়া নিজেই স্বাধীন ছিল না। ইন্ডিয়া তখন নিজেই স্বাধীন ছিল না, 1974 এসে স্বাধীনতা পেয়েছে। এবং তখন চায়নাও ছিল না, কিন্তু চায়না পেরেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে ইন্ডিয়া যতটা কন্ট্রোলে ছিল ব্রিটিশদের, ততটা কিন্তু কন্ট্রোলে বা কলোনাইজারদের কন্ট্রোলে যতটা ইন্ডিয়া ছিল, চায়না এতটা বড় কন্ট্রোলে, কিন্তু চায়নার যে টেরিটরি এতটা বড় কন্ট্রোলে অন্য কোনো দেশের ছিল না। অর্থাৎ সেখানে কলোনাইজারদের, চায়নার উপর কলোনাইজারদের কন্ট্রোল, সেই কন্ট্রোলটা এতটা ছিল না। তো চায়না পেরেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে। যদিও তারা বলার চেষ্টা করছেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ভারতের কন্ট্রিবিউশন বিশাল বড় ছিল, ভারতের বড় একটা মিলিটারি সেখানে পার্টিসিপেট করেছিল, জনসংখ্যা মিলিটারিতে পার্টিসিপেট করেছে এবং তারা ব্রিটিশদের হয়ে ফাইট করেছে। কিন্তু সে এই ক্লাবে ঢুকতে না পারার, এই ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের যে ভেটো পাওয়ার, এটা না পাওয়ার বড় রিজনস হচ্ছে, মানে পার্মানেন্ট মেম্বার না পেলে তো তুমি ভেটো পাওয়ার পাবে না। সো পার্মানেন্ট মেম্বারশিপ পায়নি, ফলে ভেটো পাওয়ার পায়নি, যেটা আজকের দিনে গ্লোবাল অর্ডারকে ডিসাইড করে যারা। তো সেইখানে সে নিজেকে নিয়ে যেতে না পারার বড় রিজন ছিল সেই সময় ব্রিটেন। কেন? কারণ তারা ব্রিটেনের কন্ট্রোলে ছিল। ব্রিটেন নিজেই তখন কি করেছে, ইন্ডিয়াকে তখন বাধা দিয়েছে, সেই সময় তখন বাধা দিয়েছে। ইন্ডিয়ার তখন সেখানে সে পার্মানেন্ট মেম্বারশিপ চায়নি, সে তার পক্ষে কথা বলেনি, সে বাধা দিয়েছিল, এটা একটা বড় কারণ ছিল। দ্বিতীয় কারণটা তিনি বলছেন যে সেকেন্ড ভুলটা তিনি, যে বোটে যে যাত্রা করার জন্য যে তোমাকে বোটে পা রাখতে হবে, এই বোটটা ধরতে না পারার কারণটা ছিল, বোটটা না ধরতে পারার আরেকটা সেকেন্ড বড় ভুল ছিল ইন্ডিয়ার, সেটা হচ্ছে ইন্ডিয়া স্বাধীন ভারতেই করেছে। সেটা হচ্ছে 1968-এ সে যখন এই নিউক্লিয়ার পাওয়ারের ক্লাবটা তৈরি হচ্ছে, যেটাকে আমি যদি ভুল না হয় সেটাকে লন্ডন ক্লাবও বোধহয় বলা হয়। তো এইখানে যে ক্লাবটা, অর্থাৎ 1968-এ যে এনপিটি সাইন হলো, যেটা বললাম একাধিকবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে, তো নন পলিফারেশন ট্রিটি, নিউক্লিয়ার নন পলিফারেশন ট্রিটি, অর্থাৎ নিউক্লিয়ার তুমি আর ছড়াতে পারবে না, এই ছড়াতে না পারার জন্য যে ট্রিটিটা হয়েছিল, চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিটা যদিও দীর্ঘদিনের দাবি ছিল ইন্ডিয়ারই, যে এটা করা হোক, যে দেশগুলো এরকম নিউক্লিয়ার তৈরি করে একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে গোটা বিশ্ব জুড়ে, এবং ফলে এখানে তারা ভয় দেখিয়ে মানুষকে বা দেশগুলোকে উপর নতুন করে কন্ট্রোল আরোপ করতে চাইছে। তো এইটা বন্ধ করা হোক, আর বন্ধ করার জন্য এই ধরনের একটা গোটা বিশ্ব জুড়ে চুক্তি করা হোক, গ্লোবাল ট্রিটি করা হোক, যে ট্রিটিটাতে সকলে মিলে এই প্রমিসটা করবে যে আমরা আর নিউক্লিয়ার ছড়াবো না। কারণ একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করে এরকম ভাবে বা তৈরি করে তারা কি করছিল, নিউক্লিয়ার তৈরি করে তারা এরকম ভাবে নিজেদের ক্ষমতা দখল করছিল, ভয় দেখিয়ে আর কি ক্ষমতা অর্জন করা, অন্য দেশকে ভয় দেখিয়ে তার উপর একটা কর্তৃত্ব আরোপ করার যে প্রবণতা, সেটা আলটিমেটলি একটা খারাপ ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু এটা দীর্ঘদিন ইন্ডিয়ারই দাবি ছিল। কিন্তু দেখতে পেলাম 1968-এ এসে কি হলো, ইন্ডিয়ারই কথাকে সেখানে ভ্যালুস দেওয়া হলো না। কি বলা হলো সেখানে? বলা হলো যে না, এটা ঠিক যে নন পলিফারেশন ট্রিটি হবে, অর্থাৎ আর নতুন করে কেউ নিউক্লিয়ার তৈরি করতে পারবে না। কিন্তু যে সমস্ত দেশগুলো অলরেডি নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে তাদের নিউক্লিয়ারটা থাকবে, তাদেরগুলো ধ্বংস করা হবে না। এটাই তো বলা হয়েছিল। এই কারণে বলেছিল ইন্ডিয়া ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক বলেছিল এই চুক্তিটাকে। এটা একটা বড় অভিযোগ, এটা জানো তোমরা, নেট পরীক্ষা ওই কোয়েশ্চেনটা একাধিকবার এসেছে। তো এখানে এই কথাটাই ইন্ডিয়া বলেছিল যে এই আইনটা আমরাই আনতে বলেছিলাম, কিন্তু আইনটা আনার পরেও আমরা যেটা বললাম সেটা ঠিকই মানে এস্টাবলিশ করেছে ঠিকই, কিন্তু যতক্ষণ না এটা এস্টাবলিশ করা হচ্ছে যে যারা অলরেডি তৈরি করে ফেলেছে তাদেরগুলো ধ্বংস করে দেওয়া হবে, ততক্ষণ তো ইকুয়াল হলো না ব্যাপারটা, তারা তো ভয় দেখাতেই থাকবে। তার মানে ওই যারা নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে তাদের নিউক্লিয়ারগুলোকে একদিকে ধ্বংস করতে বলা হলো না, আর অন্যদিকে নতুন করে কেউ তৈরি করতে পারবে না এটা বলা হচ্ছে যখন, তখনই এখানে একটা গ্লোবালের মধ্যে, গ্লোবাল পলিটিক্স একটা ডিসক্রিমিনেশন তৈরি করা হচ্ছে। ডিসক্রিমিনেশন হচ্ছে নিউক্লিয়ারকে কেন্দ্র করে, সেটা আলটিমেটলি একটা কি করবে, একটা অ্যানার্কির পরিবেশকে রেখে দেবে। এটা ইন্ডিয়ার দাবি ছিল, ডিমান্ড ছিল, এটা বক্তব্য ছিল। এখন এই ধরনের কনটেক্সটে আমরা কি দেখলাম, এই ধরনের একটা কনটেক্সটে পরিষ্কার আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ইন্ডিয়া, এই ধরনের একটা কনটেক্সটে আমরা পরিষ্কার যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ইন্ডিয়া সেই সময় 1968-এ ফলে আমরা দেখলাম যে সে যেহেতু
নিউক্লিয়ার তৈরি করতে পারেনি, তো সে ওই গ্রুপের মধ্যে ঢুকতে পারলো না, ওই গ্রুপের মধ্যে নিউক্লিয়ার পাওয়ারের গ্রুপে ঢুকতে পারলো না, সে তাহলে ওই বাইরে থেকে গেল। তো এইটা হচ্ছে সেকেন্ড ভুল। এই থিঙ্কার্স এর বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়ার হচ্ছে সেকেন্ড ভুল, যে সে এই বোটে যাত্রা করার জন্য যে শর্তগুলো লাগতো সেকেন্ড টাইম স্বাধীন ভারতবর্ষে, তো তার সেই ক্রাইটেরিয়াগুলো সে তৈরিই করেনি। কিন্তু তার প্রতিবেশী দেশ চায়না কিন্তু তৈরি করে নিয়েছিল 1964-এ, তোমরা জানো একাধিকবার নেটে এসেছে। 1964-এ চায়না নিউক্লিয়ার তৈরি করে ফেলেছিল, এবং শুধু চায়না তো নয়, তার আগে আমরা জানি যে আমেরিকাকে দেখে অন্যান্য দেশগুলোও তৈরি করে ফেলেছিল। আমেরিকা 1945-এ তৈরি করেছিল, আমরা জানি, যেটা তারা হিরোশিমা এবং নাগাসাকিতে তারা লিটল বয় এবং ফ্যাটম্যান নামে তারা ওটা ডিপ্লয় করলো এবং গোটা বিশ্বকে ভয় ধরিয়ে দিল। গোটা বিশ্ব তাদের বর্ষতা স্বীকার করতে বাধ্য হলো কাইন্ড অফ। কিন্তু সোভিয়েত ইউনিয়ন তো এটা মানতে বাধ্য হলো না, যে আমি আবার রাশিয়া, ইউরোপের আবার সরি আমেরিকার আবার বর্ষতা স্বীকার করবো, তার আন্ডারে থাকবো না, থাকবো না, আমি নিজেও নিউক্লিয়ার তৈরি করবো, আমি চ্যালেঞ্জ দেবো। সে এই দাবিটা নিয়ে কি করলো, সে নিজেও নিউক্লিয়ার তৈরি করলো। কত সালে নিউক্লিয়ার তৈরি করলো? 1949-এ গিয়ে আমরা নিউক্লিয়ার তৈরি করতে দেখলাম সোভিয়েত ইউনিয়নকে। তারপরে আমরা দেখলাম যে যখন সোভিয়েত ইউনিয়ন তৈরি করে নিল, তার কাছে একেবারে খুব কাছে ইউকে, সে বলছে, সেও তো গ্লোবাল পাওয়ার ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আগেও তো সে যুদ্ধ টুদ্ধ না করা পর্যন্ত তো খুব বড় পাওয়ারফুল ছিল। এবং এই যে বলি তোমাদের বারবার, যে ওয়ার্ল্ডের মানচিত্রের দিকে তাকালে তোমরা 66টা দেশ পাবে যারা ওই ছোট্ট একটা দেশ, অল্প কিছু তাদের জনসংখ্যা, এত তাদের তীক্ষ্ণ বুদ্ধি, এবং এত তাদের হচ্ছে সেই বুদ্ধিকে তারা ওই রকম ভাবে ফিয়ার সাইকোসিস তৈরি করার জন্য কাজে লাগিয়েছিল, যে গোটা বিশ্বের 66টা দেশকে তারা কিন্তু নিজেদের দখলে নিয়ে এসেছিল। তো সেই দেশও তখন বলছে কি, আমি আবার কি এদের মাঝে পড়ে এখন কি এখানে কি মানে পিসবো নাকি, এদের এই মাঝে পড়ে আমি পিসবো না, তা আমিও নিউক্লিয়ার তৈরি করব। সে কি করলো? সেও তো নিউক্লিয়ার তৈরি করেছিল। 1955-এ গিয়ে দেখলাম আমরা ইউকে নিউক্লিয়ার তৈরি করলো। 1955-এ যখন ইউকে নিউক্লিয়ার তৈরি করলো, তখন তো চুপ করে, তো ফ্রান্স তো চুপ করে ছিল না। ফ্রান্স বলছে, তো আমার নাকের ডগায় তুমি তৈরি করবে আর আমি চুপ করে থাকবো? কারণ ওদের মধ্যে তো নিজেদের কনফ্লিক্টও ছিল। সো সেও চুপ করে বসে থাকলো না। 1960-তে গিয়ে দেখলাম সেও তৈরি করে ফেললো। 1952, আচ্ছা ওই রকমই টাইম পিরিয়ড হবে, দেখে নিও, এক বছর 1-2 বছর এদিক ওদিক হতে পারে। তো 1960-তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্সও তৈরি করে ফেললো। ফ্রান্স যখন তৈরি করে ফেললো, তখন চায়না বলছে কি, আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? আমি তো হাত গুটিয়ে বসে থাকবো না, এগুলো তো তোমরা মানে আমাকে ভয় দেখানোর জন্য কাজে লাগাবে একটা সময়। সো এবং যেহেতু তারা আইডিওলজিক্যালি সে অন্য একটা মানে আইডিওলজিতে বিলং করে, বাকিরা সমস্ত লিবারাল আইডিওলজি, তার ইনি সোশ্যালিস্ট আইডিওলজিতে। সো আমরা দেখলাম যে সেও নিজেও তখন নিউক্লিয়ার তৈরি করে ফেললো, 1964-এ নিউক্লিয়ার তৈরি করে ফেললো। কিন্তু চুক্তিটা কখন হচ্ছে? 1968-এ গিয়ে হচ্ছে। সো কাজেই বলা হচ্ছে যে চুক্তি করার আগে যারা অলরেডি নিউক্লিয়ার তৈরি করে ফেলেছে তাদের নিউক্লিয়ার থাকবে, কিন্তু যারা তৈরি করতে পারেনি তারা নিউক্লিয়ার তৈরি করতে পারবে না। তারা যদি নিউক্লিয়ার তৈরি করে তাদেরকে তারা পানিশ করার দায়িত্বটা তাহলে আমাদের, ওরা নিজেদের কাঁধে নিয়ে নিল। ইন্ডিয়া 1974-এ গিয়ে নিউক্লিয়ার তৈরি করছে, তার 1968-এ এসে এই ভুলটা সে করেছে, যে তার আগেই তাকে নিউক্লিয়ার তৈরি করে নেওয়া উচিত ছিল, তারপরে এই দাবিটা দেওয়া উচিত ছিল। কিন্তু নিউক্লিয়ার তৈরি না করেই সে দাবি দিচ্ছে কি, যে আর কেউ নিউক্লিয়ার তৈরি করতে পারবে না। অর্থাৎ একটা আদর্শবাদী একটা রাজনীতি করতে গেছে সেখানে, আদর্শবাদী রাজনীতি, যেটা আমাদের ওই আমরা যেটা প্রমোট করে থাকি গান্ধীবাদী পলিটিক্স এর মধ্যে দিয়ে। তো সেই আইডিয়ালিজমকে আমরা সেখানে গ্লোবাল পলিটিক্সে নিয়ে এসেছি, ঠিক আছে? রিয়েলিস্টিক পলিটিক্স নয়, বরং আইডিয়ালিস্টিক পলিটিক্সকে আমরা সামনে নিয়ে এসে যে ভুলটা আমাদের সেই সময় করেছিলাম, তার খেসারত আমাদের এখনো দিতে হচ্ছে। কি, যে না আমরা নিউক্লিয়ার তৈরি করে ফেলেছি হয়তো ঠিকই, কিন্তু যখন নিউক্লিয়ার আমরা তৈরি করেছি 1974-এ, যখন আমাদের স্মাইলিং বুদ্ধা রাজস্থানে যখন পোখরানে টেস্ট করা হলো, তখন আমরা কি দেখলাম? ইন্দিরা গান্ধী যেটা করলেন, যে তিনি কাউকে পাত্তা দিলেন না। ইন্দিরা গান্ধী তার কথাও বলেছেন এখানে, যে প্রধানমন্ত্রী যে নেহরু থেকে একেবারেই মোদি পর্যন্ত কথা বলতে গিয়ে তিনি ইন্দিরা গান্ধীরও কথা বলেছেন। তো এই যে যিনি যখন এটা তৈরি করে ফেললেন, আমরা দেখলাম কি, তিনি যখন এটা তৈরি করে ফেললেন, তখন আমরা দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশগুলো তখন স্যাংশনস লাগিয়ে দিয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশগুলো আমাদের উপর স্যাংশনস লাগিয়ে দিয়েছিল। স্যাংশনস, ইকোনমিক স্যাংশনস, আমাদেরকে অর্থনৈতিকভাবে কি সাহায্য সহযোগিতা করবে না, আমাদেরকে সাথে কেউ ব্যবসা বাণিজ্যও করবে না। তো ফলে আমাদের প্রোডাক্ট অন্য দেশে যাবে না, অন্য দেশের প্রোডাক্ট আমাদের দেশে আসবে না। আমরা তো এক প্রকার তখন সমস্যার মধ্যে পড়ে গেছিলাম, অনেক রকমের সমস্যা আমাদের হয়েছিল সেই সময়, তোমরা জানো অনেক রকমের সমস্যা সেই সময় হয়েছিল। সো এগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে সেই সময়। এবং টাইম পিরিয়ডটাও ভালো করে দেখো, 1974 মানে তখন কিন্তু তার 1 বছর পরে এমার্জেন্সি শুরু হচ্ছে, তার 1 বছর পরেই কিন্তু এমার্জেন্সি শুরু করছেন ইন্দিরা গান্ধী। সো এইরকম একটা বড় কর্তৃত্ববাদী শাসনের আন্ডারে তিনি পুরো ইন্ডিয়াকে তখন কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিলেন। যাই হোক, তো আমরা দেখেছি কি, তিনি আর্গুমেন্ট ওনার হচ্ছে এটাই,
যে একদিকে সে নিজে নিউক্লিয়ার তৈরি করনি তুমি, আর আদর্শবাদী জ্ঞান দিচ্ছ তুমি, তো তোমার জ্ঞানকে ওরা শুনবে? আর তোমার জ্ঞান শোনার জন্য তোমাকে তো যোগ্য হতে হবে, তোমার জ্ঞান শোনার জন্য তো ওদেরকে যোগ্য হতে হবে, তোমাকে যোগ্য হতে হবে, তবেই তো তুমি যেটা বলছো সেটা ওরা যে মেনে নেবে, তার জন্য তো ওদের উপর ওদেরকে তো কোনো রকম ভাবে ভয় দেখাতে হবে, নইলে প্রলোভন দেখাতে হবে, যেটা আলটিমেটলি হয় ক্যারট অ্যান্ড স্টিকের যেটা গল্প, যে সামনে তুমি ওকে ক্যারট দেখাও, সেই ক্যারট দেখে সেই লোভে সে এগোবে, আর নইলে তাকে লাঠি মারো, সেই ভয়ে সে দৌড়বে। তো এইটা হতে পারে, দুটোই তো তুমি কিছুই করোনি, না তোমার ভয় ধরানোর জন্য তোমার কাছে নিউক্লিয়ার ছিল, আর না তুমি ওই দেশগুলোকে প্রলোভন দেওয়ার জন্য তোমার কাছে সেই সময় ক্যারট ছিল। তো ক্যারট অ্যান্ড স্টিকের তো কোনোটাই তোমার ছিল না, অথচ তুমি আদর্শবাদী জ্ঞান দিতে গেছো। তাহলে আদর্শবাদী জ্ঞান দিয়ে তোমার কি সেকেন্ড টাইম তুমি ভুলটা করেছো, যে ভুলটার মাসুল এখনো পর্যন্ত দিতে হচ্ছে। তো এইভাবে তিনি বলার চেষ্টা করলেন যে ইন্ডিয়া রাইজিং পাওয়ারের বা ক্লাবের যে ক্লাব, সেই ক্লাবে সে কিন্তু মেজর পাওয়ারের যে ক্লাব, সেই ক্লাবটাতে ঢুকতে পারেনি। এখন ইন্ডিয়ার 3টে স্টেজের কথা তিনি বলেছেন, যে ইন্ডিয়া এরকম 3টে স্টেজ, আমি তোমাদের দেখাবো কিছুক্ষণ বাদেই যদি খুঁজে পাই ওটা, আমি এক্সাক্ট 2টো স্টেজের নাম ভুলছি, আমাকে ওগুলো মনে রাখতে হবে। তো যাই হোক, তো এইরকম ভাবে তিনি আমাদের সামনে বিষয়টা প্রেজেন্ট করে তিনি বলার চেষ্টা করলেন যে সেই ভুল সংশোধনের চেষ্টা এবার তাহলে ইন্ডিয়া করছে, একেবারে যে করছে না তা কিন্তু নয়, ইন্ডিয়া সেই ভুল সংশোধন করার চেষ্টা করছে, এবং যেহেতু সে করছে কাজেই, এবং করছে এটা তার প্রমাণ হচ্ছে, মানে এটা একেবারেই জলের মতো পরিষ্কার যে সে যেহেতু এইটা সংশোধন করার কাজটা করছে, যেহেতু করছে এটা কাজেই করছে যেহেতু, তাই এটা তার নিজের দেশের যে ইকোনমি, তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটির মধ্যে দেখা যাচ্ছে, তার ক্যাপাবিলিটির মধ্যে দেখা যাচ্ছে, সক্ষমতার মধ্যে এটা বেরিয়ে আসছে। কি না, সক্ষমতা ধীরে ধীরে ওর বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়ার যে সক্ষমতা, সেই সক্ষমতা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। দিনে দিনে বৃদ্ধি পেয়ে কোন দিকে যাচ্ছে, যেমন আমরা টার্গেট করেছিলাম যে 2022 সালের মধ্যে 2022 সালের মধ্যে এরকম একটা টার্গেট ছিল আমাদের, যে আমরা 5 ট্রিলিয়ন ইকোনমিতে পৌঁছতে তো পারলাম না, 4 ট্রিলিয়ন এসে ধাক্কা খেয়ে গেলাম, দাঁড়িয়ে গেলাম। কেন? তিনি বলছেন করোনার কারণে হয়নি, করোনাতে সেখানে মাইনাসে চলে গেছিল এই জিডিপি, তো মাইনাসে রান করছিল, যেহেতু প্রোগ্রেস কিছু আসছিল না, বড় মাইনাসে রান করছে, যা জমানো আছে সেটাই দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করছি, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সো ডিক্লাইন হয়েছে। তো আমাদের যে স্বপ্ন 5 ট্রিলিয়ন ইকোনমি করার, সেটা পৌঁছয়নি। কিন্তু আমাদের ওটাই টার্গেট নয়, আমাদের টার্গেট এরকম ধাপে ধাপে ফিক্সড একটা টার্গেট নিয়ে, 5 বছরে 10 বছরের টার্গেট নিয়ে আরো বড় করে সেখানে এগোনোর চেষ্টা। তো সেখানে প্রথম ধাক্কাটা খেলাম আমরা করোনার কারণে, কিন্তু সেটা প্রচেষ্টা চলতেই আছে, এবং এই প্রচেষ্টাগুলো তিনি বলছেন এই যে 4টে হার্ড পাওয়ার এবং এই 6টা হচ্ছে তার যে সফট পাওয়ার, এই হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের মধ্যে তার প্রচেষ্টাগুলো জ্বলন্ত দেখতে পাওয়া যাবে, যে সে তার প্রচেষ্টাগুলো একটা জলের মতো ফুটে উঠছে, দেখা যাচ্ছে যে সে ভালো রকম চেষ্টা করছে, এবং এগুলো ভিজিবল, একেবারে ভিজিবল। এখন এই 10টা চেষ্টা তার থাকলেও তিনি বলছেন যে আনফিনিশড বলছেন, যে কোয়েস্ট তার, এই কোয়েস্টটা আনফিনিশড। কেন আনফিনিশড? তার কারণ সে কতগুলো ভুল ভ্রান্তিও করছে, বা তার মধ্যে কতগুলো খামতিও আছে। ওই খামতিগুলোর কারণেই সেটা তার যে ওই রাইজিং পাওয়ারের দিকে এগিয়ে যাওয়ার যে মেজর পাওয়ারের ক্লাবে ঢোকার যে তার যে চেষ্টা, সেই চেষ্টার মধ্যে কতগুলো বাধা বা কতগুলো এরকম ভাবে দুর্বলতাও দেখতে পাওয়া যাচ্ছে, যে সে এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে পারছেন, বা এই দুর্বলতাগুলো তার আছে। যেহেতু তার এই দুর্বলতাগুলো আছে, মানে কতগুলো দুর্বলতার কথাও তিনি বলেছেন, প্রত্যেকটা সেক্টর ওয়াইজ ধরে তিনি বলেছেন। এই 10টা যে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ারের কথা বললাম, প্রত্যেকটারই কথা বলেছেন। কোথাও সেখানে আমরা হয়তো শক্তিশালী হয়েছে, তো কোথাও আবার দুর্বল হয়ে গেছি, এই কথাগুলো তিনি বলেছেন। তো আমরা এখানে কোথাও পিছিয়ে থাকার কারণে আমরা কি করতে পারিনি না, আমরা হয়তো এগোচ্ছি ঠিকই, আমাদের যাত্রা সামনের দিকে এগোচ্ছি আমরা, ইমপ্রুভমেন্ট আমাদের হচ্ছে, কিন্তু তারপরও কোথাও গিয়ে সেটা কিন্তু চমকপ্রদ নয়, সেটা গিয়ে চমকপ্রদ হতে পারেনি, অ্যাট্রাকটিভ হতে পারেনি বলে আমাদের যতটা গ্রোথ হওয়ার কথা ছিল সেটা হয়নি। যেমন তিনি বলছেন, চায়নার সাথে কম্পেয়ার করে বলছেন যে চায়না 19th সেঞ্চুরি পর্যন্ত চায়না, অর্থাৎ একেবারেই ধরে নাও 1899 সালের একেবারে শেষের দিকের কথা বলছি, 1900 সালে এসে আমরা দেখতে পাবো যে চায়নার যেখানে ইকোনমি দাঁড়িয়েছিল, আমাদের ইকোনমিও ঠিক সেখানে দাঁড়িয়েছিল, রাফলি সমানই ছিল। আমাদের থেকে তারা হয়তো খুব সামান্য কিছু এগিয়েছিল, হ্যাঁ, 20-30 মিলিয়ন ডলারে তখন তারা এইরকম এগিয়েছিল, খুব ক্লোজ ছিল দুটো দেশ। কিন্তু চায়না, তিনি বলছেন যে চায়না স্বাধীনতার পর যে প্রোগ্রেসটা করেছে, অবশ্যই 19th সেঞ্চুরি থেকেই তাদের যাত্রাটা অনেকটাই ছিল, কিন্তু বিশেষ করে স্বাধীনতার পর থেকে তাদের সোশ্যালিস্ট আইডিওলজির আন্ডারে, তাদের যে ইকোনমিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নের আন্ডারে তারা যেভাবে প্রোগ্রেস করেছে, সেই প্রোগ্রেসটা ইন্ডিয়া করতে পারেনি। বড় রিজনসটা এটা ছিল। যদি 19th সেঞ্চুরির কথাই ধরি, তিনি বলছেন যে 19th সেঞ্চুরি মানে তখন ব্রিটিশদের কন্ট্রোলে, আর ব্রিটিশ মানে তখন ব্রিটিশরা প্রচুর দেশ থেকে বের করে নিয়ে গেছেন,
হ্যাঁ, ওয়েলথ ড্রেন করেছেন, সম্পদকে এই দেশ থেকে ইউরোপে নিয়ে চলে গেছেন, তাদের নিজেদের ইউক্রেনে নিয়ে চলে, সরি ইউকেতে নিয়ে চলে গেছেন। ওয়েলথ ড্রেন যেটাকে বলি আমরা, এগুলো দেখবে আরসি দত্ত, তারপরে দেখবে সেখানে দাদাভাই নৌরোজি, সেই সময়কার বড় বড় যারা ইকোনমিস্ট, এগুলো নিয়ে খুব দীর্ঘ আলোচনা করেছেন। তাদের আলোচনা এগুলো পাওয়া যায়, এবং তোমরা জানো এগুলোও পরীক্ষায় কিন্তু অলরেডি এসেছে। লাস্ট এইবার যে নেটটা হলো সেখানে দাদাভাই নৌরোজির নামটা জানতে চেয়েছিল, তোমরা জানো, তার বইয়ের লেখা বইটার নামও জানতে চেয়েছিল। তো এখানে আমরা দেখতে পাবো তিনি বলছেন যে এই যাত্রাটা সে তখন শেষ করতে পারেনি। মানে এই যাত্রায় দেখা গেল যে ডেমোক্রেসি সে নিজে অ্যাডপ্ট করলো, শুধু ডেমোক্রেসি অ্যাডপ্ট করেনি, তার সাথে সাথে তার যে গ্লোবাল আউটলুক ছিল বা গোটা বিশ্বের যে রাজনীতি, সে রাজনীতির প্রতি তার যে একটা রাবাইয়া বা বলতে পারো একটা অ্যাপ্রোচ ছিল, দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গির কারণেও, বিশেষ করে আদর্শবাদী যে দৃষ্টিভঙ্গি, এবং আর একটা বিকল্প যে রাজনীতি করার, আদর্শবাদী প্লাস বিকল্প রাজনীতি করার যে চেষ্টাটা করেছিল, এগুলো তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। তার বক্তব্য হচ্ছে যে এগুলো তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে, এগুলো তাকে অনেকটা পিছিয়ে দিয়েছে। কি কোন কোন বিষয়গুলোর কথা তিনি বলছেন? তিনি বলছেন যে 1970-তে এসে বিশেষ করে 1970 সালে এসে চায়না হচ্ছে মার্কেটকে ওপেন করে দেয়। ইন্ডিয়া সেটা করতে আরো 20 বছর লেট করেছে। 1991 সালে এসে আমাদের নরসিমা রাওয়ের হাত ধরে, যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এই যে নেহরু থেকে মোদির এরা পর্যন্ত তিনি যেহেতু এই কোয়েস্টের কথা বলছেন, তো সেখানে নরসিমা রাওকে ধরেছেন বলছেন নরসিমা রাওয়ের সময় এসে এটা হয়েছিল, কিন্তু এটা চায়না অলরেডি তার 70 বছর আগে শুরু করে, 20 বছর আগে শুরু করে দিয়েছিল সেই যাত্রা। তো একটা বড় ডিফারেন্স তৈরি হয়ে গেছে। তো এইটা একটা কিন্তু বাস্তব কথা তিনি সেখানে বলেছেন, মানে এই একটা ডেটা তিনি সেখানে তুলে ধরেছেন। তাছাড়াও তিনি বলেছেন যে আরো অনেক ঘটনাই সেখানে তাকে পিছিয়ে দিয়েছে স্বাধীনতার সময়কাল থেকে। কোন কোন ঘটনাগুলো তিনি এখানে বলার চেষ্টা করেছেন যে ইন্ডিয়া আজকে রাইজিং পাওয়ার থেকে সুপার পাওয়ারে, মেজর পাওয়ারে না যেতে পারে একটা বড় রিজনস এর মধ্যে যেমন তিনি বলেছেন এখানে যে নেহরুর সময় তিনি বলেছেন যে নেহরুর কতগুলো যে হার্ড পাওয়ারের যদি কথা বলি, মানে তিনি ধরে ধরে সেক্টর ওয়াইজ বলেছেন, তার মধ্যেই প্রধানমন্ত্রীর কোন প্রধানমন্ত্রীর কি ইনিশিয়েটিভ ছিল সেগুলো তিনি দেখিয়েছেন। তো তিনি শুরুতেই এখানে দেখো ইয়ের কথা বলেছেন, শুরুতেই তিনি হার্ড পাওয়ারের কথা বলছেন। হার্ড পাওয়ারের মধ্যে তোমাদের প্রথমেই বললাম ইকোনমির কথা, তো ইকোনমি দিয়েই শুরু করি। ইকোনমির কথা বলতে গিয়ে তিনি বলছেন যে ইকোনমিতে আমরা দেখতে পাবো কি যে ইন্ডিয়া অনেকটাই পিছিয়ে ছিল, যেমন বললাম চায়নার সাথে কম্পেয়ার করলাম। তারপরে এসে ইন্ডিয়া যেভাবে সেখানে সোশ্যালিস্ট একটা আইডিওলজিকে তৈরি করেছিল, সেই সোশ্যালিস্ট আইডিওলজিকে বেস করে সে খুব একটা বেশি প্রোগ্রেস করতে পারেনি, যদিও তার কতগুলো প্রবলেম ছিল, ইন্টারনাল প্রবলেম। তো নেহরু যথেষ্ট চেষ্টা করেছেন তার মতো এসে। নেহরু তখন মিক্স মেথডকে ব্যবহার করেছেন, তোমরা জানো লিবারালিজম, তোমাদের এগুলো নেহরু পড়াতে গিয়ে বলেছি এবং এগুলো পরীক্ষা একাধিকবার এসেছে, তোমরা জানো। নেহরু সেই সময় আমরা জানি যে মিক্স মেথডকে ফলো করেছিলেন। কোন কোন মিক্স মেথড কে বলতে পারো? কোন কোন আইডিওলজিকে নিয়ে মিক্স মেথড? হ্যাঁ, সোশ্যালিজম এবং লিবারালিজমকে ব্যালেন্স করে তিনি কি করলেন, একটা রাইজিং পাওয়ার থেকে মেজর পাওয়ারের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বললেন যে তিনি তখন তার মতো করে চেষ্টা করেছিলেন, কারণ তার কাছে তিনি নতুন সদ্য স্বাধীন দেশ, তার কাছে চ্যালেঞ্জ বেশি, এবং তিনি ব্যালেন্স করার চেষ্টা করেছিলেন। যদিও তিনি এদিকে টার্ন নিতেন তো এই পক্ষ নারাজ হয়ে যেত, ওদিকে টার্ন নিতেন তো ওই পক্ষ নারাজ হয়ে যেত, আমরা দেখেছি। এবং 1936-এই তোমরা জানো যে 36-এ যে কংগ্রেসে যে তিনি মানে যখন চেয়ারম্যানশিপ পেয়েছিলেন, তখন যে কথাটা বলেছিলেন যে তিনি সোশ্যালিজমের দিকে চলে যাবেন। তো দেখলাম সেই সময় যারা কর্পোরেট লিডার যারা ছিল কংগ্রেসের মধ্যে, ঠিক আছে, তো তারা কিভাবে রেড়ে করে উঠলো, কনফ্লিক্ট তৈরি হয়ে গেল, কংগ্রেসের মধ্যে একটা ভাঙন দেখা দিল। যাই হোক, তিনি বলেছিলেন স্বাধীন ভারতে এসে সোশ্যালিজমের দিকে ইন্ডিয়া চলে যাবে, এই জাস্ট এই কথাটা বলেছিলেন বলেই কংগ্রেসের মধ্যে একটা কনফ্লিক্ট দেখা দিল, একটা স্প্লিট সেই সময় আমরা দেখেছি। যাই হোক, 1947-এ এসে তিনি তার মতো করে করলেন। কিন্তু তিনি এখানে বলছেন যে ইকোনমির ক্ষেত্রে, ইকোনমি যদি এখানে হার্ড পাওয়ারের মধ্যে একটা বড় এলিমেন্ট হয়, তো তিনি তার মতো করে চেষ্টা করেছেন, ইন্ডাস্ট্রি সেট আপ করার কাজ করেছেন, সেই সময় প্রচুর ইন্ডাস্ট্রি সেট আপ করার কাজ করেছেন। আইআইটি থেকে শুরু করে, আইআইএম থেকে শুরু করে, বিভিন্ন এইমস থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশনস তিনি তৈরি করেছেন, এবং সেগুলো খুব ভালো রকম ভাবে কাজ করেছে, ফাংশনস করেছে, এবং এখনো পর্যন্ত এই সমস্ত ইনস্টিটিউশনস গুলো যে প্রোডাকশন, অর্থাৎ সেখান থেকে সেই শিক্ষিত মানুষরা এখনো বেরিয়ে এসে হয়তো তাদের নিজেদের দেশের ইকোনমিকে তারা কন্ট্রিবিউশন দিতে পারছে না, এটা ঠিকই, কিন্তু তারা তাদের কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে যে বিশ্বের অন্য দেশে গিয়ে পৌঁছে তারা অন্য দেশকে সমৃদ্ধ করছে। এটা তিনি বলছেন, খুব সুন্দরভাবে এই জিনিসটা তিনি বলার চেষ্টা করেছেন। তো এই ইনস্টিটিউশনগুলোর একটা বড় যে কন্ট্রিবিউশনস আছে,
এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং তার নিজের দেশকেও সমৃদ্ধ করেছে। বড় বড় এখানে সেই সময় তোমার মুম্বাই প্ল্যানের কথা বলেছিলাম, তাই না? তো মুম্বাই প্ল্যানের কথা বলেছিলাম সেই সময়, যাই হোক অনেক ধরনের প্ল্যান পরিকল্পনা সেই সময় এসেছে, সেগুলোকে বা তখন ইন্ডাস্ট্রি সেট আপ করাও হয়েছে, নিজেদের মতো চেষ্টা করেছে। কিন্তু তিনি বলছেন যে নেহরুর ভুলটা কোথায় হয়েছিল? নেহরুর ভুলটা হয়েছিল ইকোনমির থেকেও বড় ভুলটা তিনি করেছিলেন মিলিটারির ক্ষেত্রে। হার্ড পাওয়ারের মধ্যে প্রথম পাওয়ারটা হচ্ছে ইকোনমি, সেকেন্ড পাওয়ারটা তিনি বলছেন মিলিটারি। তিনি বলছেন ভুলটা তিনি মিলিটারির ক্ষেত্রে করেছিলেন। কি করেছিলেন না, মিলিটারিতে তিনি বেশি ফোকাসটা করেননি। মিলিটারিতে যে ফোকাসটা তাকে দেওয়া ছিল সেটা তিনি দেননি। তিনি ভেবেছিলেন যে সেই সময় যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা বা থার্ড এলিমেন্ট, যেটা মানে ইয়ের হার্ড পাওয়ারের যেটা থার্ড এলিমেন্ট, তো সেই থার্ড এলিমেন্টকে তিনি কাজে লাগিয়ে তিনি কি করবেন না, তিনি ভেবেছিলেন কাজে লাগাবেন শুধুমাত্র ইন্ডাস্ট্রি সেট আপ করার কারণে। ইন্ডাস্ট্রি সেট আপ করার কাজে তিনি লাগাবেন। নেহরু এটা বলেছেন, মানে এটা ভেবেছিলেন। তো নেহরু এইরকম ভাবে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে লেগেছিলেন ইন্ডাস্ট্রি সেট আপ করার কাজে, এবং বিশেষভাবে তিনি বলেছিলেন যে বিশেষভাবে তিনি এটাকে কাজে লাগিয়েছিলেন কোথায় না, কাজে লাগিয়েছিলেন বিশেষভাবে মহাকাশ গবেষণায়। মহাকাশ গবেষণার দিকে তার একটা বড় ঝোঁক ছিল, শুরুটা করিয়েছিলেন তিনি। আরো অনেক পরে গিয়ে এগুলো যদিও হয়েছে, ঠিক আছে, ধীরুভাই আম্বানি টাম্বানি, ধীরুভাই থেকে শুরু করে আরো পরবর্তীকালে যারা আজাদ তাজাদ যারা বেরিয়ে এসেছে, মৌলানা কালাম টালাম যারা বেরিয়ে এসেছে, ঠিক আছে। তো যাই হোক, এরা অনেক পরে এসে তার ফায়দাগুলো পেয়েছে। কিন্তু তিনি বলেছিলেন যে শুরুর দিকে তার ওই দিকে অবদানটা ছিল, কারণ অলরেডি কোল্ড ওয়ারের পিরিয়ডে তখন বিশ্বের বিভিন্ন দেশগুলো, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন একদিকে এবং অন্যদিকে হচ্ছে ইউএস, তারা তাদের নিজেদের যাত্রা শুরু করে দিয়েছে। সো তার কাছে তো একটা বড় চ্যালেঞ্জ ছিল, তাকেও সেই দিকে এগিয়ে যেতে হবে। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে তিনি ওই দিকে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন, যদি অনেকটা পরে, সেটাও এসে অনেকটা পরে কিন্তু করেছিলেন। এবং তিনি একটা এইরকম আদর্শ নিয়ে চলার চেষ্টা করেছিলেন যে তিনি এই সমস্ত বিষয়ে বেশি ইনভেস্টমেন্ট করবেন না, বরং তার কাছে যে চ্যালেঞ্জগুলো ছিল সেই সময়, সেই চ্যালেঞ্জগুলোকে তিনি এখানে সমাধান করার কাজটা করবেন। কোন চ্যালেঞ্জগুলো? দাঁড়াও আমি একটু ল্যাপটপটা কম্পিউটারটা ঘুরিয়ে নিই, প্রচন্ড গরম লাগছে। হ্যাঁ, তো এই কথাগুলো তিনি এখানে বলছেন। এবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনি বড় ভুলটা কিন্তু মিলিটারিতে করেছিলেন। কেন? কারণ মিলিটারিতে যে বড় ইনভেস্টমেন্টটা করার প্রয়োজন ছিল, সেই ইনভেস্টমেন্টটা তখন তিনি একদিকে করেননি। ইকোনমির সেই ফোকাসটা সেখানে ছিল না, ইকোনমির ফোকাসটা সেখানে দেননি, ইকোনমির সঠিক ইউটিলাইজেশনটা নাম্বার ওয়ান এইদিকে করেননি সেই সময়ের কনটেক্সটে, যেটা খুব জরুরি ছিল। কারণ অলরেডি ইউএসএ যখন নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে, অলরেডি যখন রাশিয়া নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে, অলরেডি যখন তোমার দেখতেই পাচ্ছ যে সেখানে তোমার মানে ইউকে নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে, অলরেডি যখন তুমি দেখতেই পাচ্ছ যে যখন তোমার হচ্ছে ফ্রান্সও নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে। 4টি দেশ অলরেডি নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছে তার সময়কালে। তো অলরেডি তারা টেস্ট করে ফেলেছে, এবং আমেরিকা তো জাপানে গিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে তো মানে মিছিমিছি ফেলেছে, যুদ্ধ তো শেষের দিকেই ছিল, কিন্তু তারপরেও তিনি বিকৃত মানসিকতা থেকে জাস্ট একটা ভয় ধরানোর জন্য, ওরা বিশ্বকে ভয় দেখানোর জন্য তিনি জাপানে গিয়ে এটা ফেললো। তো এখানে তিনি বলার চেষ্টা করছেন যে অলরেডি তারা যখন নিউক্লিয়ার টেস্ট করে ফেলে এই ধরনের একটা যখন বায়নারি তৈরি করে ফেলেছে, বা একটা গ্লোবাল অর্ডারকে শেপ দেওয়ার চেষ্টা করেছে, তখন তার ফোকাসটা এদিকে ছিল না। তার যে মিলিটারি যে হার্ড পাওয়ার, সেই হার্ড পাওয়ারের মিলিটারি এলিমেন্টে তার ফোকাসটা ছিল না, ফোকাসটা তখন ওই দিকে রেখেছে। সে ইকোনমিকে ওই ডেভেলপমেন্টের দিকে রেখেছে, ইকোনমিকে সে তখন ওই সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে ওই মহাকাশের দিকে তখন শিপমেন্ট গুলো সে করেছে। কিন্তু ভুলটা এখানে করলো যে মিলিটারি করেনি, এবং তার উচিত শিক্ষাটাও সে পেয়ে গেছিল। কখন, কিভাবে না, যখন চায়নার সাথে যুদ্ধ হচ্ছে 1962-তে, যে চায়নাকে ইন্দো চিনি ভাই ভাই স্লোগান দিয়ে যার মন জয় করার কথা চেষ্টা করেছিল, সেই চায়না যখন তার সাথে যখন যুদ্ধ হচ্ছে, এবং যখন সেখানে একেবারে খুব খারাপ রকম ভাবে যখন ইন্ডিয়ার পরাজয় হচ্ছে, বড় একটা ভূখণ্ড যখন ইন্ডিয়ার দখলে চলে যাচ্ছে, যদিও তারা কিছুটা বেরিয়ে গেছিল, তো যখন এটা হচ্ছে তখন তার উচিত শিক্ষা হয়, সেখানে ভালো রকম উচিত শিক্ষা হয়। তো তারপরে আমরা জানিও, আমরা জানি এগুলো যদিও মেনশন নেই বইটাতে, বাট আমরা এগুলো তোমাদের পড়াতে গিয়েই বলেছিলাম যে তারপরে তো তিনি এতটাই ভেঙে গেছিলেন যে অনেকে বলার চেষ্টা করেন যে তার হঠাৎ করে এইরকম ভাবে ভেঙে পড়া এবং হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার একটা বড় কারণ ছিল এটাই যে তিনি এই যুদ্ধটাকে মেনে নিতে পারেননি, মানে এটা পরাজয়টা স্বীকার করতে পারেননি, তার ফেইলিয়ার হিসেবে রয়ে গেছিল তার জীবনের একটা বড় এটা, এবং খুব খারাপ রকম একটা ব্যর্থতা তার। যাই হোক, তো এটা একটা উচিত শিক্ষা পেয়েছে। তো ফলে আমরা কি দেখতে পাবো, তার আর্গুমেন্ট হচ্ছে এটা যে এই সময়ে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সময়ে এসে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, তার আর্গুমেন্ট হচ্ছে যে
তাহলে এই এই একটা বড়, তার মানে তিনি বললেন যে ইন্ডিয়ার ফোকাসটা সেই সময় এরকম ছিল। কিন্তু ইন্ডিয়া টাইম টু টাইম দেখা যাবে যে হ্যাঁ তার ইকোনমিতে অনেকটা গ্রোথ তার এসেছে। কখন ইকোনমির গ্রোথটা এসেছে, হার্ড পাওয়ারের ক্ষেত্রে ইকোনমির কথা বলছেন, তার ইকোনমির গ্রোথটা এসেছে বিশেষ করে তিনি বলছেন 1991 এর পর থেকে। 1991 এর পর থেকে কেন? তার কারণ নরসিমা রাওয়ের হাত ধরে অলরেডি তোমরা জানো মনমোহন সিং এর সেই সময় সাজেশন ছিল। তো নরসিমা রাও, মনমোহন সিং, এই সমস্ত ব্যক্তিত্বরা, নরসিমা রাও তখন প্রধানমন্ত্রী, তো তাদের হাত ধরে তখন কি এসেছে, বড় বড় কিন্তু রিফর্মস এসেছে ইকোনমিতে। এবং সেই রিফর্মসটা কি ছিল? রিফর্মসটা ছিল সেই সময় লিবারালাইজেশন মডার্নাইজেশনের হচ্ছে রিফর্মস, যেটাকে আমরা এলপিজি বলি। এলপিজি হওয়ার পর থেকে ওই যে 1991 থেকে 2000 সালের মধ্যে তখন ওর আরেকটা টাইম পিরিয়ডের, এই টাইম পিরিয়ডটাকে তিনি একটা নাম দিয়েছেন, নামটা আমি এই মুহূর্তে ভুলছি টার্মিনোলজিটা। তো ওই টাইম পিরিয়ডের মধ্যে ছিল যেখানে একটা বড় পসিবিলিটি তার দেখা গেছিল, বোঝা গেল যে হ্যাঁ সে চাঙ্গা হতে পারে, দাঁড়িয়ে যেতে পারে, এই সমস্ত পসিবিলিটি গুলো তার তৈরি হলো। কিন্তু তিনি বলছেন যে 2000 সালের পর থেকে তার এই রাইজিং পাওয়ারের যে স্টেটা সে কিন্তু সেটা পেল, মানে জ্বলন্ত, মানে একটা জলের মতো পরিষ্কার হয়ে গেল যে ইন্ডিয়া একেবারে শার্পলি একেবারে মানে গ্রো করছে, মানে একদম চড়চড়িয়ে উঠছে উপর দিকে, যেটাকে বলি আমরা হ্যাঁ নিজেদের চলতি ভাষায়। সো এইরকম ভাবে তার একটা বড় পজিশন দেখা গেল। সো ইকোনমিক গ্রোথটা তাহলে তখন থেকে এসেছে, এবং বেশ কতগুলো ইনসিডেন্ট সেটাকে আরো অনেক ত্বরান্বিত করেছে, এটাকে আরো অনেক ত্বরান্বিত করেছে। তার মধ্যে একটা বড় রোল তিনি বলেছেন, বড় রোলটা ছিল যেটা ইন্ডিয়াকে আরো অনেক বেশি তার ইকোনমিকে মানে চাঙ্গা করেছে, গ্রোথটাকে আরো অনেক ফাস্টার করেছে। তার অনেকগুলো কারণগুলোর মধ্যে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে গ্লোবাল পলিটিক্সের মধ্যে একটা বড় র্যাপিড চেঞ্জ। কোন চেঞ্জ? না, সোভিয়েত ইউনিয়ন কোল্যাপস। সোভিয়েত ইউনিয়ন 1991 কোল্যাপস করে গেছে, ইন্ডিয়া তারপর থেকে লিবারালাইজেশনে প্রবেশ করেছে, রাতারাতি প্রচুর ইন্ডাস্ট্রি সেট হয়েছে, এখানে বিদেশি কোম্পানি এসেছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, এফডিআই যেটাকে বলি আমরা। সো হয়েছে রাতারাতি অনেক, সেখানে গ্রো করেছে, সেখানে মার্কেটের হাত ধরে ইকোনমি এগিয়ে গেছে। 2001 সালের পর থেকে এটা আরো অনেক গ্রো করেছে। তার অন্যতম কারণ হচ্ছে যে তারপর থেকে আমেরিকা তার পাশে ছিল। 1991 সাল থেকে তো আমেরিকা ছিলই, 91 সাল থেকে ছিল, তার আগে আমেরিকা। এবং হ্যাঁ, ইকোনমি তার গ্রো না করতে পারার একটা কতগুলো কারণগুলোর মধ্যে তিনি এই কারণটাকেও বলেছেন যে না করতে পারার বড় কারণগুলো হচ্ছে, মানে 91 আগে এত গ্রো করতে না পারার বড় কারণগুলো হচ্ছে তিনি এখানে বলেছিলেন যে এক ওই রকম হচ্ছে, তিনি বলছেন এখানে এই যে ইউএসএ এর হচ্ছে ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক না থাকা, সোভিয়েত ইউনিয়নের সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু ইউএস এর সাথে তার একটা খুব একটা ভালো সম্পর্ক নেই। অনেক সময় বিভিন্ন সাহায্য সহযোগিতা সে পেয়েছে, ইন্দিরা গান্ধী গিয়েছেন, রাজীব গান্ধী বোধহয় গেছিলেন, এটা মেনশন নেই বইটাতে, বাট ইন্দিরা গান্ধী আমরা জানি যে সেখানে গেছিলেন, ডিভ্যালুয়েশনস অফ কারেন্সি তিনি করেছিলেন সেই সময়, অনেক ডিভ্যালুয়েশনস অফ রুপি এটা তিনি করেছিলেন আমরা জানি। সো অনেক সাহায্য সহযোগিতা পেলেও ওভারঅল একটা ট্রেন্ড ছিল আমেরিকার সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল না। না থাকার একটা বড় রিজন ছিল, তিনি বলছেন যে না থাকার বড় একটা রিজন ছিল যে ইন্ডিয়া বারে বারেই ইউএস এর বিরুদ্ধে গেছে। এর বিরুদ্ধে যাওয়ার বড় কতগুলো রিজনস তিনি সামনে নিয়ে এসেছেন। ইকোনমি এই কারণ সেই সময় কিন্তু এত গ্রো না করার কারণ হিসেবে তিনি এগুলোকে সামনে নিয়ে এসেছেন। কোন কোন কারণগুলো? যে যখন গোটা বিশ্ব, যখন বেশিরভাগই দেশে যখন ওই আমেরিকার ছাতার তলায় গিয়ে আশ্রয় নিচ্ছে, তখন ইন্ডিয়ার মধ্যে একটা বড় শক্তিশালী দেশ সে বিকল্প রাজনীতি করার চেষ্টা করেছে। এইটা সেই সময় আমেরিকা ভালোভাবে নেয়নি, আমেরিকা লিবারেল ওয়ার্ল্ড ভালোভাবে নেয়নি। কোন বিকল্প রাজনীতি? না, নন অ্যালাইন মুভমেন্ট, যেটা 1955 তৈরি হয়েছিল। আফ্রো এশিয়ান যে কনফারেন্স, প্রথম আফ্রো এশিয়ান কনফারেন্স, যেটা বান্দুঙে হয়েছিল, মনে করে দেখো, এটা পরীক্ষায় একাধিকবার এসেছে, তোমরা জানো এগুলো। তো সেই কনফারেন্সে তিনি কি বললেন যে সেই কনফারেন্সে যাওয়া মানেই হচ্ছে আমেরিকার বিপক্ষে চলে যাওয়া, বিকল্প রাজনীতি তুমি করছো সেখানে। প্লাস 1979 দিকে এসে আমরা জানি যে সেই সময় তারা নিউ তৈরি করেছিল, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার, এই গ্রুপটাকে নিয়েই নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। সেখানে এই যে ফোর্ডিজম যে ফর্মুলা বা WTO IMF এর মতো অর্গানাইজেশন গুলোর যে অর্ডার, সেই অর্ডারের বিরুদ্ধে তারা গেছিল, সেটা একটা বড় কারণে আমেরিকা এগুলো ভালোভাবে নেয়নি। তৃতীয় হচ্ছে 1971 তিনি এখানে বলছেন যে চায়নার বিরুদ্ধে ইয়ের বিরুদ্ধে গেছে, মানে বাংলাদেশ স্বাধীন করেছে, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়েছে। তো পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে দিয়েছে, এটা কখনো সে ভালোভাবে মেনে নেয়নি, কারণ সেই সময় পাকিস্তান তার খুব ক্লোজ, সোভিয়েত ইউনিয়নের যখন খুব ক্লোজ যখন ইন্ডিয়া, তখন সাউথ এশিয়াতে তখন সে নিজেকে ব্যালেন্স করার জন্য আমেরিকা চায়নাকে সে কন্ট্রোল করে রাখতো। পাকিস্তানের উপরে তার একটা ভালো একটা দখল ছিল। পাকিস্তান তখন আমেরিকার কাছে ছুটতো, একদিকে যখন আমরা সোভিয়েত ইউনিয়নের কাছে ছুটছি, তখন পাকিস্তান আমেরিকার কাছে ছুটতো সে ব্যালেন্স করার জন্য। সো এইরকম একটা পজিশনে সে পাকিস্তানকে সমর্থন করছে। কিন্তু ইন্ডিয়া যখন নিজে পাকিস্তানের একটা অংশকে যখন স্বাধীন করে দিচ্ছে, টুকরো করে দিচ্ছে, তখন আমেরিকা এটা ভালোভাবে নেয়নি, এবং চায়নাও খুব ভালোভাবে নেয়নি, এটা জানো 1971
সো স্বাভাবিকভাবেই সেই সময় যে অ্যাক্সিস আমেরিকা, চায়না এবং পাকিস্তান, আমেরিকা, চায়না এবং পাকিস্তান, এই যে তিনটে অ্যাক্সিস, তিনটে দেশ মিলে যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস আমরা দেখতে পেয়েছি কি যে আমাদের বিরুদ্ধে তখন কিন্তু পদক্ষেপ নিয়েছে, আমাদের বিরুদ্ধে তখন স্যাংশনস লাগিয়ে দিয়েছে, এটার কথা তিনি বলছেন। এরপরে আর অল্প কিছু সময় পরেই আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি 1974-এ গিয়ে আমরা নিজেরাও আমরা নিজেরাও তখন কি করেছি, ইন্দিরা গান্ধীর এই সময়কালে আমরা নিজেরাও তখন তৈরি করেছি, কি তৈরি করেছি, আমরা নিজেরাও সেখানে কিন্তু এক প্রকার বলতে পারো যে নিউক্লিয়ার তৈরি করেছি, স্মাইলিং বুদ্ধা। যদিও তিনি বলছেন যে এটা একটা পিসফুল এক্সপ্লোশন ছিল, এটা ভয় ধরানো ছিল না। এবং ইন্ডিয়া এর মাঝেও আরো অনেক ভুল করেছে। ভুলটা হচ্ছে যে 1974 থেকে সে এই পিসফুল থেকে সে এগ্রেসিভ পর্যায়ে আসতে আরো অনেকটা সময় লাগিয়ে দিয়েছে, বা এই আইডিয়ালিস্টিক পলিটিক্স থেকে, মানে নিউক্লিয়ারকে আইডিয়ালিস্টিক উপায়ে ব্যবহার করার জায়গা থেকে সে রিয়েলিস্টিক পর্যায়ে ব্যবহার করার এই যে পর্যায়ে আসতে তার যে ট্রানজিশনের যে পিরিয়ড, সেই পিরিয়ডে সে অনেকটা সময় অতিবাহিত করে দিয়েছে 1974 থেকে 1998। কারণ সেকেন্ড টাইম আমরা যখন এক্সপ্লোশন করছি টাইম পিরিয়ডটা ছিল 1998। এই 74 থেকে 1998 পর্যন্ত এই যে সময়টা, এই যে দীর্ঘ একটা সময়, 74 থেকে মনে করো 1998, কত বছর? তাহলে এখানে 80, 90, এদিকে থাকছে হচ্ছে 6, ওদিকে থাকছে 10, 16, আর ওদিকে হচ্ছে তোমার হচ্ছে 8, 16 আর 8-এ কত হচ্ছে? 24। তাহলে এই যে 24 বছর, এই 24 বছর আরো সে লাগিয়ে দিল এইটা রিয়েলাইজ করতে যে তাকে আইডিয়ালিস্টিক একটা জায়গা থেকে তার নিউক্লিয়ার যে পলিসি, এগুলো আমাদের জানো সিলেবাসে তোমাদের আছে, নিউক্লিয়ার পলিসিগুলো আমাদের পড়তে হয়। তো নিউক্লিয়ার পলিসির এই যে তার যে মানে যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসতে আরো দীর্ঘ 24 বছর সে লাগিয়ে দিল। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়ের মধ্যে বিশেষ কোনো অগ্রগতিও সে করতে পারেনি, বড় সে কোনো উন্নতি করতে পারেনি নিউক্লিয়ার এইরকম মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে, মিলিটারি হার্ড পাওয়ারের ক্ষেত্রে। তো যেহেতু সে করতে পারেনি, সো ফলে সে, এবং না করতে পারারও বড় কারণ ছিল যে তার আগে যে ঘটনাগুলো হয়েছে তারই যে কনসিকুয়েন্স সে এখন সামলাতে পারছে না। তো যাই হোক, এইগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া ইউএস আমাদের পক্ষে ছিল না, আমাদের উপর বারবার স্যাংশনস লাগিয়েছে। 1998-এ এসে আবার স্যাংশনস লাগিয়েছে, যদি 1991-এ আমরা অলরেডি আমেরিকার রাস্তায় হাঁটতে শুরু করেছি, কিন্তু 1998-এ এসে যখন আমরা এক্সপ্লোশনস আবার করছি এবং একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচ আমাদের নিউক্লিয়ারে নিয়ে আসছি, বাজপেয়ীর আমলে, তোমরা জানো এখানে বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন। সো এই মোদি থেকে শুরু করে, নেহেরু থেকে শুরু করে মোদি পর্যায়ের মধ্যে বাজপেয়ী এসেছে তার আলোচনায়। সো এই পর্যায়ে এসে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সুন্দরভাবে তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে আমেরিকার মতো দেশ এবং আরো ইউরোপের কিছু দেশ তারা আমাদের উপর স্যাংশনস লাগিয়ে দিয়েছিল, স্যাংশনস আমাদের উপর চাপিয়ে দেয়। সো ফলে আমরা আরো কোণঠাসা হয়েছিলাম সেই সময়, কিন্তু কোণঠাসা হলো আমরা কিন্তু চুপ থাকিনি। যাই হোক, এখন তিনি বলছেন যে এই সমস্ত কারণগুলোর কারণে তার ইকোনমি এতটা গ্রো করেনি, বিশেষ করে 1991-এর আগে। কিন্তু 1991 থেকে 2000 পর্যন্ত তার একটা গ্রো দেখা গেছে ভালো, কিন্তু 2001 সাল থেকে এখন আরো 2001 সাল থেকে এখনো পর্যন্ত একটা ভালো রকম একটা উন্নতি তার দেখা যাচ্ছে। তো এখন উন্নতি হওয়ার একটা বড় রিজন হচ্ছে যে এখন আমেরিকা আমাদের সাথে আছে। বিশেষ করে 1991-এ যে আমেরিকা আমাদের উপর স্যাংশনস বসালো, 2001 সালে এসে সেই আমেরিকা আমাদের পক্ষে চলে আসলো। কেন? কারণ যে পাকিস্তানের পক্ষে তারা ছিল, যে পাকিস্তানকে তারা সমর্থন করছিল, সেই পাকিস্তানের বিরুদ্ধে এবার এখানে পাকিস্তানে মদতপুষ্ট, মানে তারাই তৈরি করেছিল, পাকিস্তানের আমেরিকাই তৈরি করেছিল। কিন্তু যাই হোক, পাকিস্তানের মদতটা যেহেতু সরাসরি ছিল, তো সেই পাকিস্তানের মদতে এখানে মদতপুষ্ট একটা গ্রুপ, জানো তোমরা আল কায়দা, সেখানে যেহেতু ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গুড়িয়ে দিল, তেমনি তারা একটা নতুন পলিসি নিজেদের দেশে নিয়ে আসলো। সেই সময় তাদের দেশে সেখানে প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডাব্লিউ বুশ জুনিয়র। তো জুনিয়র তখন দেখতে পেলাম আমরা কি, না জুনিয়র না, জর্জ ডাব্লিউ বুশ, হ্যাঁ জুনিয়র ছিলেন। তো আমরা কি দেখতে পেলাম, তিনি তখন এখানে তার পলিসি নিয়ে আসলেন, ওয়ার অন টেরর। তখন তিনি একটা পলিসি লঞ্চ করলেন, পলিসি না বলবো, একটা প্রোগ্রাম লঞ্চ করলেন। প্রোগ্রাম লঞ্চ করে তিনি যখন করলেন, তখন এই তিক্ত একই অভিজ্ঞতা আমাদেরও ছিল, কারণ অলরেডি 2002 সালেও আমরা ওই পার্লামেন্টে আমাদের হামলা হয়েছে, 1998-এ আমাদের দেখবে হামলা হয়েছে, 1999-এ আমাদের হামলা হয়েছে, বাসে এখানে আগুন জ্বালিয়ে দিয়ে, এগুলো সব পরীক্ষায় এসেছে একাধিকবার, তোমরা জানো এগুলো। ওয়ার অন টেররের কোয়েশ্চেন্সটাও পরীক্ষায় এসেছে, কে রাষ্ট্রপতি ছিলেন আমেরিকার, এটাও পরীক্ষায় এসেছে, তোমরা জানো এগুলো। সো এখানে আমরা কি দেখতে পেলাম, যে আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল,
পাকিস্তান মদতপুষ্ট এবং আমেরিকারও মদতপুষ্ট ছিল, কিন্তু পাকিস্তানের সরাসরি এখানে মদত ছিল। তো সেই এবং ওখানেই সেখানে আস্তানা গেড়েছিল, সেখানে সে আল কায়দা, যেহেতু সে ট্রেড সেন্টার গুড়িয়ে দিল, তেমনি সেখানে আমেরিকা আমাদের সাথে সাথে আমাদেরকে বন্ধু হিসেবে পেয়ে গেল। আমরাও তখন বন্ধু হিসেবে তাদের এই যে সমর্থন এটা লুফে নিলাম। কেন? কারণ আমাদেরও তো সেই দেশে একই ধরনের ঘটনা ঘটছে টেরোরিস্ট, এবং সেই স্রোতটা কোথা থেকে? পাকিস্তান থেকে। তো উৎসটা যেহেতু একই, টেরোরিজমের উৎসটা সেই পাকিস্তান, তো সেই কারণে আমরা আমেরিকাকে কাছে পেয়ে যাচ্ছি। তারপর থেকে তার যে যাত্রা, সেই যাত্রায় কিন্তু আমাদের বলতে পারো যে চড়চড়িয়ে উন্নতি হয়েছে, একেবারে খুব ভালো রকম একটা উন্নতি দেখা গেছে। তো শুধু এটা তবে রিজনস ছিল না, রিজনস গুলোর মধ্যে এটা একটা আরো বড় রিজনস, গুরুত্বপূর্ণ রিজনস ছিল, সেটা হচ্ছে যে চায়না। ইকোনমিক্যালি তিনি বলছেন যে চায়না একটা বড় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল। চায়নারও উন্নতিটা কিন্তু চোখে পড়ার মতো হয়েছে। যে যার সাথে আবার শত্রুতা ছিল একটা সময়, কিন্তু সেই শত্রুতার পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে 1969-এর দিকে এসে, যখন চায়নাও যখন দেখবে ওই লিবারেশনের দিকে যাচ্ছে, তখন তার সাথে একটা ভালো রিলেশন তৈরি হচ্ছে। তো সেই চায়নার সাথে ভালো রিলেশন তৈরি হলো, চায়নাও খুব ভালো উন্নতি করলো, কিন্তু চায়না অনেকটাই উন্নতি এখন করে যাচ্ছে, তখন সে আমেরিকা সে আবার চায়নার বিরুদ্ধে চলে যাচ্ছে। বিরুদ্ধে যাওয়ার জন্য সে কি করছে, তখন ইন্ডিয়াকে তার বন্ধু হিসেবে দরকার। কম্পিটিশনটা তখন সরাসরি আমেরিকার সাথে চায়নার হয়ে যাচ্ছে, আর রাশিয়া থাকছে না, সোভিয়েত ইউনিয়ন তো কোলাপসই করে গেছিল। সো চায়না এখানে ফ্যাক্টর হয়ে গেল। যখন চায়না ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তখন সে আমাদেরকে ইকোনমিক্যালি তার যে থ্রেট, সেই থ্রেটটাকে ব্যালেন্স করার জন্য তখন সে কি করছে না, ইন্ডিয়াকে তখন সে বন্ধু হিসেবে পাচ্ছে, এবং এই বন্ধু দেশকে শক্তিশালী করতে হবে এটা রিয়েলাইজ করছে। নইলে তার এবং ইন্ডিয়াকে পাশে পাচ্ছে এই কারণেও, কারণ চায়না আমাদের নিজেদের ডিরেক্ট হচ্ছে মানে এনিমি। তার সাথে আমাদের অলরেডি যুদ্ধ হয়েছে 1962-তে। পাকিস্তানকে বিভিন্ন সময় সে তো মদত দিয়েছে বিভিন্ন বিষয়ে, টেরোরিজম থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে, প্লাস হচ্ছে নিউক্লিয়ার তৈরি করলো তারা যখন 1998-এ, তখন চায়নারই সেখানে অস্ত্র শস্ত্র তারা ব্যবহার করেছে, চায়নারই সাহায্য সহযোগিতা পেয়েছে। সো এইরকম ভাবে তারা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতা করেছে। সো সরাসরি চায়নার সাথে আমাদের, এবং আমাদের তো বর্ডার ডিসপিউটস তো ছিলই। সো বর্ডার ডিসপিউটের কারণে মাঝে মাঝে সেখানে ইস্যু এসেছে। এই সমস্ত কারণে আমরা কি দেখতে পেলাম, যে আমাদের সাথে শত্রুতা আছে চায়নার, এবং চায়নার মতো করে আমাদের একটা পসিবিলিটি তৈরি হচ্ছে যে চায়না যেমন মানে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারছে, তেমনি আমরাও গ্রো করতে পারছি। এই কনটেক্সটে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এই কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি যে চায়নাকে ব্যালেন্স করার জন্য এখন বিভিন্ন কোম্পানিজ গুলো চায়না থেকে বের করে নিয়ে এসে আমেরিকা আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে, যে আমি ইন্ডিয়াতে ব্যবসা করবো, চায়নাতে করবো না, কারণ চায়নাতে করলে চায়না শক্তিশালী হবে। সো চায়নাতে ব্যবসা করবে না, ওখান থেকে কোম্পানিগুলোকে সরিয়ে নিয়ে এসে বলছে এখানে তুমি ব্যবসা করো, ইন্ডিয়াতে। সো যখন ইন্ডিয়াতে ব্যবসা করার জন্য তারা আসছে, তখন আমরা সেটাকে একটা ফায়দা হিসেবে পেয়ে যাচ্ছি, লুফে নিচ্ছি আমরা। সো এই ধরনের কিন্তু লোভনীয় অফার এসেছে। সো এই ধরনের লোভনীয় অফারগুলো আমাদের কাছে যখনই এসেছে, আমরা তখন, অর্থাৎ চায়নাকে তার মানে ব্যালেন্স করার জন্য আমেরিকা আমাদেরকে সেখানে একটা রাস্তা করে দিয়েছে ইকোনমিক্যালি। প্লাস ইকোনমিক্যালি যখন আমাদের একটা রাস্তা করে দিল, আমাদের ইকোনমি গ্রো করছে, তখন আমাদের সাথে আমেরিকার যে বাণিজ্য ব্যবসা, সেই ব্যবসাটাতে যাতে কোনো ব্যাঘাত না আসে মিলিটারিলি, বা যাতে সিকিউরিটি কোনো থ্রেট না আসে, সেটাও তখন রিয়েলাইজ করলো। কারণ আমাদের থ্রেটটা সরাসরি চায়না থেকে আসবে বিশেষভাবে, কারণ পাকিস্তানকে তো আমরা কখনো তারা কম্পিটিটর মানি না, আমরা চায়নাকে মানি। চায়না আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, মিলিটারিলি এগিয়ে আছে, আমাদেরকে যুদ্ধে হারিয়েছে তারা, সো আমরা তাদেরকে মানি। এইরকম একটা কনটেক্সটে দেখা যাচ্ছে যে আমেরিকা রিয়েলাইজ করছে যে ইন্ডিয়াকে যদি এইবার নিউক্লিয়ার পাওয়ারের যে ক্লাব, সেই ক্লাবে যদি আমি ঢোকাতে না পারি, মুশকিলটা হবে যে আমি চায়নাকে ব্যালেন্স করতে পারবো না। অর্থাৎ আমেরিকা ভাবছে যে চায়নাকে ব্যালেন্স করতে হলে ইন্ডিয়াকে এইবার তার মানে মিলিটারিলিও পাওয়ারফুল করতে হবে। তাহলে মিলিটারি দিয়ে যখন পাওয়ারফুল করতে হবে, এটা যখন সে রিয়েলাইজ করছে, তখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে 2005 সালে তখন তোমরা জানো যে জর্জ ডব্লিউ বুশ জুনিয়র এবং মনমোহন সিং তাদের হাত ধরে একটা বড় নিউক্লিয়ার অ্যাকর্ড হচ্ছে, 2005 সালে হয়েছে, এই কথাটা তিনি বলেছেন। তো এই কথাটা আমরা জানি, এটাও একাধিকবার পরীক্ষায় এসেছে, 6-7 বার তো এসেইছে পরীক্ষায়। সো এই অ্যাকর্ডটা যখনই হয়ে গেল, 1-2-3 এগ্রিমেন্টও বলা হয় এটা, কারণ তাদের নিজেদের দেশের যে সংবিধান আমেরিকার, সেই সংবিধানে বলা হয়েছিল যে যেই সমস্ত দেশগুলো নিউক্লিয়ার পাওয়ারফুল নয়, তাদেরকে নিউক্লিয়ার দেওয়া যাবে না, এই রকমের তাদের সংবিধানে আছে, আইনে আছে। তাহলে ওই ক্লজটিকে চেঞ্জ করাটাও তাদের প্রয়োজন হয়েছিল, যখন চেঞ্জ করলো তখন এই নামেই এই আইনটি বা এই অ্যাকর্ডটি পরিচিতি লাভ করলো। এটাকে বলা হচ্ছে 1-2-3 এগ্রিমেন্ট। তো 123, তো 1-2-3 এগ্রিমেন্টে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা নিউক্লিয়ার পেয়ে গেলাম। যেমনি আমরা নিউক্লিয়ার পেয়ে গেলাম, এবং আমাদের কন্ডিশনও দিয়েছিল তারা যে আমরা এই নিউক্লিয়ার আমরা মিলিটারি পারপাসে ইউজ করব না, এটা আমরা সিভিল পারপাসে ব্যবহার করব, তার মানে আমরা ইলেকট্রিক পারপাসে ইউজ করব। ইলেকট্রিক পারপাসে আমরা ইউজ করবো, হ্যাঁ করবো, যদি আমাদের দেশে সেই সময় বিরোধিতা হয়েছে, বামপন্থীরা জানো সেই সময় কোয়ালিশন গভর্নমেন্ট থেকে বেরিয়ে গেছে, অনেক কিছু হয়েছে,
আলাদা ইস্যু, আমি আসছি না সেখানে, এগুলো বইয়েও মেনশন নেই সেই সময়, এই বইটাতে মেনশন নেই এগুলো, কিন্তু আমি এগুলো তোমাদের সবই পড়িয়েছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ওনার বক্তব্য হচ্ছে যে যেমনি এইরকম এগ্রিমেন্টটা হলো তেমনি খুব ক্লোজ চলে আসলো ইন্ডিয়া, তেমনি তার নিজের দেশে যে নিউক্লিয়ারটা সে প্রডিউস করে সেই নিউক্লিয়ারটা তাকে আর মিলিটারিতে তৈরি, মানে সে তাকে আর সেটা সিভিল পারপাসে ইউজ করার আর করতে হচ্ছে না, সেই বাধ্যতা তার কাছে থাকছে না, সেই নেসেসিটিটা থাকছে না। তাহলে সে এখন কি করতে পারবে, সে এখন তাহলে সেই পাওয়ারটিকে মানে আমেরিকার দেওয়া যে নিউক্লিয়ার, সেই নিউক্লিয়ারটি দিয়ে সে এখন তাহলে সে সিভিল পারপাসে ব্যবহার করবে, অর্থাৎ এনার্জি প্রডিউস করার কাজে প্রডিউস করবে, ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য ব্যবহার করবে। আর নিজের দেশে যেটা ইন্ডিয়া প্রডিউস করে নিউক্লিয়ার, সেইটা দিয়ে সে অস্ত্র তৈরি করতে পারবে। তাহলে হাত ঘুরিয়ে তারা আমাদেরকে কি করে দিল, এক প্রকার সুযোগ করে দিল যাতে আমরা নিউক্লিয়ার তৈরি করতে পারি, আমাদের যাতে মিলিটারি ইকুইপমেন্টটিকে আরো বাড়াতে পারি, মিলিটারি ক্যাপাসিটিকে বাড়াতে পারি, সেই সুযোগটা তারা হাত ঘুরিয়ে করে দিল। বিশ্বের বিভিন্ন দেশগুলো এই কারণে এটাকে নিয়ে সমালোচনাও করেছে, নিন্দাও করেছে। চায়না এটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এই কারণে যে এইরকম একটা বড় সে ক্লাবের মেম্বার হওয়ার পরেও সে কি করে এটা করতে পারে। কিন্তু হ্যাঁ, তারা করেছে, কাউকে পাত্তা না দিয়ে তারা ওই আইনটিকে ভায়োলেট করে এক প্রকার তারা এটা করেছে। তো যেমনি তারা করেছে তেমনি আমরা দেখলাম যে আমেরিকা এরকম, ইন্ডিয়া এরকম একটা বড় পজিশন পেয়ে গেল। কি পজিশন পেয়ে গেল, যে মিলিটারিও সে অনেক শক্তিশালী হয়ে গেল, এখন তার বুকে বল আসলো। তো এই ঘটনাগুলো তিনি বলছেন যে এই ঘটনাগুলো এই সময় হয়েছে, তারপর থেকে শুরু করে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে তিনি বলছেন যে ইকোনমিক্যালি এবং মিলিটারিলি দুই দিক থেকেই গ্রো করছে কিভাবে, এবং টেকনোলজির দিক থেকেও এটাও তিনি বলেছেন, তিনটে দিক থেকে, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্টের দিক থেকেও আমরা গ্রো করছি, অর্থাৎ চারটে সফট পাওয়ারের জায়গা থেকেই আমরা গ্রো করেছি, এই কথাটা তিনি বলেছেন। ইকোনমিক দিক থেকে কি বলছেন, ইকোনমিক দিক থেকে তোমরা জানো নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে প্রচুর প্রাইভেটাইজেশন হচ্ছে, প্রচুর প্রাইভেটাইজেশন, মানে সেখানে আরো মানে আমাদের মানে মানে কস্ট বেনিফিটের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনসে এখন মার্কেট ফাংশনস করবে। তো সেখানে এখন লসের জায়গাটা কম থাকবে, সবসময় লাভ রেখে সবসময় বিজনেস হবে। তো লাভের ভাবনা থেকে তার মানে এখন দেশ পরিচালিত হবে। তো এই ভাবনা থেকে যখন যদি দেশ পরিচালিত হয় তাহলে আমাদের একটা বড় সেখানে ইকোনমি গ্রো করবে তাড়াতাড়ি, বিজনেস মেন্টালিটি থেকে দেশ গ্রো করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অফকোর্স দেশ গ্রো করছে এটা তিনি বলেছেন, ঠিক আছে। তাহলে এটা একটা পজিটিভ দিক হয়েছে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে। দ্বিতীয় দিকটা তিনি বলেছেন যে মিলিটারিলি তার মানে ইন্ডিয়া অনেক রকম ভাবে শক্তিশালী হয়েছে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে অনেক রকম ভাবে, কারণ আমরা থার্ড লার্জেস্ট, ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট আমরা ইনভেস্টর। আমাদের জিডিপির প্রত্যেকটা দেশ তার নিজের যে জিডিপি, সেই জিডিপির যত অংশ তাদের মিলিটারির পারপাসে ইউজ করে, সেই পজিশনে ইন্ডিয়া থার্ড পজিশনে আছে। তাহলে প্রথম পজিশনে কারা আছে, প্রথম পজিশনে আমেরিকা, তারপরের পজিশনে চায়না, তারপরের পজিশনে হচ্ছে ইন্ডিয়া। তো থার্ড পজিশনে আমরা আছি। তাহলে সেই দিক থেকেও আমরা অনেকটা এগিয়ে গেছি, মিলিটারির দিক থেকেও, কারণ যত বেশি বড় তোমার ইকোনমি হবে তত তার সাথে তাল মিলিয়ে তোমাকে তোমার নিজেদের মানে নিরাপত্তার জালটিকেও তোমাকে বড় করতে হবে। তাহলে ইন্ডিয়া সেটাও করছে প্যারালালি, এটাও ইন্ডিয়া খুব ভালো রকম ভাবে করেছে যে প্রচুর শস্ত্র আমরা কিনি, আমরা ফ্রান্স থেকে অস্ত্র কিনি। এগুলো তিনি বলছেন যে ফ্রান্সেরও কথা বলা হয়েছে এখানে, ফার্স্ট র্যাঙ্কিং পাওয়ারের মধ্যে তিনি এগুলোকে রেখেছেন। তো যাই হোক, আসবো সেই আলোচনায়। তো তিনি বলছেন ফ্রান্স থেকে কিনি, ইসরায়েল থেকে কিনি, আমরা রাশিয়া থেকে কিনি, হ্যাঁ আমরা ইউএস থেকে কিনি, বিভিন্ন দেশগুলো থেকে আমরা কেনার ফলে আমরা প্রচুর ইনভেস্ট আমরা মিলিটারিতে করেছি এবং আমরা এরকম একটা পাওয়ার একটা অর্জন করেছি মিলিটারির ক্ষেত্রে। এটা তিনি বলছেন মিলিটারির ক্ষেত্রে আমরা অনেক উন্নতি করেছি, নরেন্দ্র মোদীর পিরিয়ডে সেটা খুব ভালো রকম ভাবেও দেখতে পাওয়া যাচ্ছে। থার্ড তিনি বলেছেন যে সায়েন্স এন্ড টেকনোলজির কারণে আমরা প্রচুর উন্নতি করেছি, প্রচুর। তিনি বলছেন যে হ্যাঁ প্রচুর উন্নতি করেছে ইন্ডিয়া। কিরকম ভাবে তিনি বলছেন যে যেমন চন্দ্রযান 2 কথা বলছেন তিনি, তারপরে তিনি হচ্ছেন না মঙ্গলযান 2 কথা বলছেন, তারপরে চন্দ্রযান 3 কথা তিনি বলছেন যে এই সমস্ত প্রজেক্টগুলো সাকসেস হয়েছে। তারপরে সূর্যকে স্টাডি করার জন্য আমরা এই যে পৃথিবীর সূর্যের মাঝে আর একটা আমরা পাঠিয়েছি, পৃথিবীর সূর্যের মাঝে আর একটা নামটা আমি ভুলছি এই ইয়েটার মিশনটা, লুনার সম্ভবত এইরকম একটা কোন লুনার 1 বা এরকম একটা নাম আছে। সো এইরকম একটা আমরা এই রকেট পাঠিয়েছি, সেই রকেট গিয়ে স্টাডি করছে সূর্যকে। তো এই সমস্ত প্রজেক্টগুলো আমাদের বিশাল সাকসেসফুল প্রজেক্ট, লোভনীয় প্রজেক্ট। এত কম খরচে এত অল্প সময়ে আমরা এটা করতে পেরেছি, এগুলো বিশ্বের অন্য কোনো দেশ এত কম সময় করতে পারেনি। ইভেন আমেরিকা, চায়না, রাশিয়া এই সমস্ত দেশগুলোও করতে পারেনি, যেটা আমরা এত অল্প সময়ে করেছি। এবং আমাদের সায়েন্টিস্ট, আমাদের নলেজ, আমাদের টেকনোলজি যে যথেষ্ট যে যোগ্য,
একটা ভালো পজিশনে আছে, সেগুলো হচ্ছে তার প্রমাণ। এটা আমরা করেছি। তো এটার কথা তিনি বললেন। তো এটা একটা বড় একটা, তিনি বলছেন যে একটা নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে তার মানে এগুলো আরো অনেক গতি পেয়েছে। যেমন 2014 সালে তোমরা দেখবে যে সেখানে মঙ্গলয়ান 3-2, চন্দ্রযান 3 দেখবে 2023 সালে এসে সাকসেস পাচ্ছে চন্দ্রযান 3। সো তিনি বলছেন যে নরেন্দ্র মোদীর এগুলো তার মানে কামাল, এগুলো স্বীকার করতেই হবে, তার একটা অবদান আছে এখানে এগুলো। তাহলে এগুলো বিষয়গুলো এখানে উঠে আসছে। তিনি এখানে বলছেন, তার সাথে সাথে তিনি এখানে বলছেন যে একটা যেটা মিস করে গেলাম, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে মিলিটারির ক্ষেত্রে, হার্ড পাওয়ারের ক্ষেত্রে তিনি বলছেন যে মিলিটারির ক্ষেত্রে মিলিটারি ইকুইপমেন্ট আমরা সেল করতেও শুরু করেছি, প্রডিউস করা এবং সেটাকে বিশ্বের মার্কেটে গিয়ে বিক্রি করার কাজটাও শুরু করেছি। কোথায় না, ফিলিপিন্সটাও আমরা করেছি। ফিলিপিন্সে গিয়ে আমরা প্রোডাকশনের কাজটা করছি, ফিলিপিন্সে গিয়ে আমরা সেল করার কাজ করছি, এবং অন্যান্য আরো অনেক দেশ আমাদের কাছ থেকে কিনছে। রাশিয়াতে আমরা হচ্ছে মিলিটারি আরো অনেক ইকুইপমেন্ট দিয়ে থাকি। দেখলে তোমরা যুদ্ধ করতে যে সৈন্যরাজ যাচ্ছে, সেখানে আমাদের দেশীয় বুট, যেটা পায়ে যেটা পরে বুট শু, তো সেই বুট পরে সেখানে তারা যুদ্ধ করতে যাচ্ছে। তো এগুলো ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্টের মধ্যে এগুলোকে কনসিডার করা হয়। তো সেগুলো আমরা সেল করার কাজে অনেকটা এগিয়ে আছি। তো এই যে এই বিষয়গুলো, এগুলোতে আমরা দেখবে, তারপরে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সেখানে দেখবে তোমরা আমরা দেখবে সেখানে ইসরায়েল প্যালেস্তাইন যে যুদ্ধ, সেখানে দেখবে ইসরায়েলকে আমরা সহযোগিতা করছি। সেই যে ঘটনাগুলো তোমরা দেখবে সেখানে বিভিন্ন রকম ভাবে ইঙ্গিত দিচ্ছে যে ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেছে মিলিটারিলিও। তাহলে এটা গেল, তিনি ইকোনমির কথা বললেন, তিনি মিলিটারির কথা বললেন নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে। তিনি এখানে টেকনোলজির কথাও বললেন, টেকনোলজিতে আরো অনেক লোভনীয় আমরা অনেক কিছু করেছি। সায়েন্স এন্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা এখন, যেমন তিনি বলছেন যে ইন্ডিয়া সায়েন্স এন্ড টেকনোলজিকে কাজে লাগিয়ে, যেমন মানে কি বলবো, যে আমাদের ব্যাঙ্গালোরে, ঠিক আছে, ব্রাহ্মস, হ্যাঁ, ব্যাঙ্গালোরে যেমন আমরা হচ্ছে একটা আইটি হাব তৈরি করে ফেলেছি। আইটি হাব, সেখান থেকে আমাদের দেশের পুরো মানে কি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটাকে কন্ট্রোল করা হচ্ছে, ইনফরমেশন টেকনোলজি। আমরা রোবোটিক্সে অনেক ভালো কাজ করছি, ওয়েস্টের সঙ্গে আমরা অ্যালাইড মানে বিভিন্ন অর্গানাইজেশনসে কাজ করছি, নিজেরা চেষ্টা করছি। সোলার সিস্টেমে আমরা, এগুলো সফটওয়্যারের মধ্যে ঢুকে আছে আমি যদিও। তো এগুলোতে আমরা অনেক টেকনোলজিকে কাজে লাগিয়ে এগুলো করেছি। যদি এগুলোকে পার্থক্যতে এত গভীরে গিয়ে করা যায় না, সূক্ষ্মভাবে পার্থক্য করা যায় না, চলেই আসে এগুলো এদিক ওদিক হয়ে। তো যাই হোক, আমরা এগুলোতে করেছি, অনেকগুলো আমাদের বড় বড় অবদান আছে, এগুলো হচ্ছে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে এগুলো হচ্ছে। তারপরে তিনি কি বলছেন, তিনি বলছেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে সহজ কথা যেটাকে আমরা বলি জনসংখ্যা। জনসংখ্যার দিক থেকে আমরা এগিয়ে গেছি, কারণ জনসংখ্যা মানে সেটা সম্পদ। তাহলে জনসংখ্যার দিক থেকে আমরা অনেক এগিয়ে গেছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। জনসংখ্যার দিক থেকে আমরা এগিয়ে গেছি। চায়নাকে আমরা এই যে সারপাস করে গেলাম, করে 1.4 বিলিয়নের দেশ হয়ে গেলাম, আমরা 140 কোটির দেশ হয়ে গেলাম। তো সেখানে এত বড় একটা জনসংখ্যা মানে তোমার বিশাল সম্পদ, সেটা আজকের দিনে বিশ্বের বিভিন্ন দেশে আমরা সেখানে এটাকে সাপ্লাই করি, লেবার সাপ্লাই করি। আমাদের সেই লেবারদের মধ্যে যেমন হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল লেবার আছে, তেমনি আবার কিন্তু সেখানে হার্ড লেবারও আছে, অর্থাৎ আমাদের গায়ে গতরে খাটা মানুষও সেখানে আছে। তারা বিশ্বের বিভিন্ন দেশে যায়, গিয়ে সেখানে কাজকর্ম করছে এবং সেখান থেকে সেখানকার পলিটিক্সকে কন্ট্রোল করছে, সেখানে আমাদের কালচারকে স্প্রেড করছে, যেগুলো সফট পাওয়ারের মধ্যে কনসিডার করেছেন তিনি। আবার তেমনি আবার ওই দেশ থেকে প্রচুর ইকোনমি আমাদের দেশে পাঠাচ্ছেন। আমাদের জিডিপির 10% দেখবে আমাদের কোথা থেকে আসে, জিডিপির 10% আমাদের হচ্ছে কিন্তু ডায়াসপোরার পাঠানো, বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত আমাদের ভারতীয়রা আছেন তাদের পাঠানোর 10% কিন্তু আমাদের জিডিপির, সেখানে অর্থাৎ তাদের পাঠানো যে তাদের যে অর্থ, সেটা আমাদের জিডিপির 10%কে কন্ট্রিবিউট করে বা শেয়ার করে। তো এইরকম ভাবে একটা শেয়ার আছে তার। তো বলেই দিচ্ছে এগুলো যে ইকোনমিক্যালি আমরা এগুলো রিচ হয়েছি। তো জনসংখ্যা আলটিমেটলি আমার ইকোনমিকেও গ্রো করতে হেল্প করেছে, এটাও একটা বাস্তবতা। তো এই সমস্ত দিকগুলো থেকে তিনি বলেছেন। এবং আমাদের নিজেদের দেশের যে এই মুহূর্তে আমাদের শুধু জনসংখ্যা যে সংখ্যায় এগিয়ে আছে তা তো নয়, আরো একটা গুরুত্বপূর্ণ কারণ বা মানে একটা লাভ হচ্ছে, তিনি যেটা বলছেন যে সেটা হচ্ছে, বা এগিয়ে থাকার একটা বড় কারণ হচ্ছে যে ইন্ডিয়ার একটা বড় একটা মানে প্লাস পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে যে তার 40% হচ্ছে জনসংখ্যা এই মুহূর্তে বলতে পারো যে মানে ইয়াং জেনারেশন থেকে বিলং করে, ইউথ তারা। এবং তারা মানে এত সহজে বয়স হবে না, এই প্রজন্মটা এত সহজে বয়স হবে না। এবং মানে হার্ট মানে কি বলবো যে তারা দেশকে কন্ট্রিবিউট করার মতো আগামী কয়েক বছর কিন্তু উজ্জীবিত থাকবে, এত সহজে বুড়ো হবে না তারা। তো এই যে একটা বড় অবদান ইন্ডিয়ার ইকোনমিতে এই সমস্ত হার্ড পাওয়ার গুলোর আছে, এটা ইকোনমিকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, তো এই কারণে সে দাবি করতে পারছে যে আমাকে ইউনাইটেড নেশনসকে রিফর্ম করে সেখানে ঢোকানো হোক, আমাকে যে এই যে এনপিটি যেটা আছে সেই এনপিটিতে ক্লাব যেটা, সেই ক্লাবে মেম্বার করা হোক। এবং তিনি বলছেন যে যখন এগুলো হচ্ছে না, যখন এগুলো সংশোধন করা হচ্ছে না, তখন ইন্ডিয়া যে চুপচাপ বসে আছে তাও কিন্তু নয়, তার একটা ডিপ্লোমেসি জায়গা থেকে, যেটা সফট পাওয়ারের মধ্যে তিনি কনসিডার করেছেন,
তার ডিপ্লোমেসির মধ্যেও সে অনেকটা এগিয়ে আছে এই মুহূর্তে, কিন্তু সেটাই কনসিডার হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, যে ডিপ্লোমেসির জায়গা থেকেও সে অনেকটা পাওয়ারফুল পজিশনে আছে, অন্যান্য দেশগুলোর থেকে অনেক পাওয়ারফুল পজিশনে আছে। তো ডিপ্লোমেসিকে তিনি সফট পাওয়ারের মধ্যে কনসিডার করেছেন। তো তিনি বলছেন যে বিশ্বের যে ইনস্টিটিউশনস গুলো আছে, এক্সিস্টিং ইনস্টিটিউশনস, পুরনো যেগুলো যেগুলো দিয়ে হয়তো ওয়ার্ল্ড অর্ডারটা এস্টাবলিশ করা, ওয়ার্ল্ড অর্ডার কন্ট্রোল হচ্ছে, সেখানে যখন ইন্ডিয়া ঢুকতে পারছে না, তখন ইন্ডিয়া কিন্তু তার ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে সে বিকল্প ইনস্টিটিউশনস তৈরি করে নিয়েছে, যেখানে সে নিজের পাওয়ারটিকে বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং এগুলোর কথা বলতে গিয়ে তিনি বলছেন যে যেমন G20-র কথা বলেছে, যে সেখানে সে নিজে তো পার্ট, 1999-এ যেটা তোমরা তৈরি হলো, যেটা জানো তোমরা, তো সেখানে তো সে পার্ট, তার সাথে সাথে আমরা দেখতে পাবো তিনি বলছেন যে এটা তো, এখানে তো তিনি একটা বড় পার্ট হলেও আমরা দেখতে পাচ্ছি কি যে পার্ট হওয়ার পাশাপাশি তিনি তার নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে আফ্রিকান ইউনিয়নের মতো দেশকে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, দেশ নয় মানে একটা কন্টিনেন্টকে। তো সেই দেশটার কাছে সে কিন্তু একটা বড় হিরো হয়ে যাচ্ছে, এবং এর লাভটা পাবে কি, লাভটা পাচ্ছে যে আফ্রিকার দেশগুলোর সাথে তার ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, তার ইকোনমি সেখানে রিস্ক করছে, তার কালচার সেখানে রিস্ক করছে, সফট পাওয়ারের আন্ডারে এগুলো তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এগুলো আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, এগুলো এখানে সেখানে কিন্তু হচ্ছে। তো এই কথাগুলো তিনি সেখানে বলার চেষ্টা করেছেন যে বিকল্প ইনস্টিটিউশন তৈরি করেছে, ব্রিক্স তৈরি করেছি আমরা, আমরা বিমস্টেক তৈরি করেছি, বিমস্টেককে কাজে লাগিয়ে যে আমরা এগোনোর চেষ্টা করছি, যখন সার্ক ফাংশনাল পাচ্ছে না, বা সার্কে যখন সেখানে ডিস্টারবেন্স আসছে পাকিস্তানের তরফ থেকে, তখন আমরা সার্ককে কাজে লাগিয়ে এটা করার চেষ্টা করেছি, অনেকটা এগিয়ে গেছি আমরা। সো সার্ক দিয়ে হচ্ছে না, বিমস্টেক করেছি। যখন দেখছি যে না সেখানে সার্ক হচ্ছে না, বা কোন রকম ভাবে আমরা বেরোতে পারছি না, বা আমাদেরকে এখন অত্যধিক বেশি ভাবে যারা ভালো পজিশনে আছে, বড় পজিশনে আছে, তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। মানে আমরাও যেটা জেনারেলি করি, যে বড় হতে হলে তোমাকে বড় মানুষদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো ইন্ডিয়া ওটাই করে। কিরকম না, তিনি বলছেন যে এর সময়কালে এসে, নরসিংহ রাওয়ের সময়কালে এসে লুক ইস্ট পলিসি তিনি এখানে আমরা লঞ্চ করেছিলাম। তবে কি শুধু লুক ইস্ট না, লুক ওয়েস্ট, বা যেটাকে তিনি বলছেন থিঙ্ক ওয়েস্ট, লুক ওয়েস্ট বলেনি, তিনি শব্দটা ব্যবহার করেছেন থিঙ্ক ওয়েস্ট। তো থিঙ্ক ওয়েস্ট পলিসিও তিনি নিয়ে এসেছেন, ইন্ডিয়া নিয়ে এসেছে সেই সময়, নরসিংহ রাওয়ের আমলে এই পলিসিটা এসেছিল। নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে যেমন এই লুক ওয়েস্ট হয়ে গেল লুক ইস্ট হয়ে গেল অ্যাক্টিস্ট মানে আরো অনেক গতি পেয়েছে, এবং টার্গেটটাই রাখা হয়েছে সাউথ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলোকে। তো তাদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, কারণ এরা খুব বড় রকম ভাবে উন্নতি করছে এবং বড় দেশ এরা। তো এদের সাথে তাল মিলিয়ে এগোতে হবে, এদেরকে সাথে বন্ধুত্ব করতে হবে, তবেই তুমি উন্নতি করতে পারবে, এদের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হবে। তো এই নেটওয়ার্কে সে এগিয়ে যাচ্ছে, এটা করেছে। তো এইরকম ভাবে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এই সমস্ত জায়গা থেকে ইন্ডিয়া হার্ড পাওয়ারকে খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছে, এবং নরেন্দ্র মোদীর পিরিয়ডে সেটা খুব ভালো হচ্ছে। কিন্তু তিনি বলছেন এই যে আনফিনিশ শব্দটা এখানেও ঢোকাচ্ছেন, কিন্তু বলছেন যে আনফিনিশড কেন, যে এই যে চেষ্টাটা এখনো আনফিনিশ, তার কারণ হচ্ছে যেটা শেষ হয়নি বা এখনো অধরা রয়ে গেছে, মেজর পাওয়ার এসে ঢুকতে না পারার বড় রিজনস গুলো হচ্ছে, হয়তো এই সমস্ত সাকসেস গুলো পেয়েছে ঠিকই, কিন্তু অনেক ভুল ভ্রান্তিও তার আছে, অনেক কিন্তু দুর্বলতাও আছে। এই দুর্বলতার কারণে এখানে ওই সেন্সটা তৈরি হচ্ছে না আউটার ওয়ার্ল্ডের, বা ওই মেজর পাওয়ার বা সুপার পাওয়ারের, যে তাকে বা তার পিয়ার্সদের যে তাকে সরাসরি সমর্থন দেবে, এসে তাকে সব জায়গাতে সমর্থন দেবে, সব বিষয়ে সমর্থন দেবে, এইটা সেন্সটা তৈরি হচ্ছে না অন্য দেশের। এবং তার নিজেরও দুর্বলতা আছে। কিরকম ভাবে তিনি বলছেন, যেমন ইকোনমিতে যদি কথা বলি, তাহলে তিনি বলছেন যেটা তোমাদের ওয়ার্ল্ড ইকোনমি ল্যাবের কথা বলেছিলাম, সেই ল্যাবের রিপোর্টকে তিনিও এখানে নিয়ে এসেছেন। অনেক আগে তোমাদের এগুলো হিন্দুর এডিটোরিয়াল পেজ থেকে এগুলো তোমাদের বলেছিলাম। সো সেই ল্যাবের রিপোর্টকে তিনি এখানে নিয়ে এসেছেন। তিনি বলছেন যে দেশে ইকোনমি তো গ্রো করছে ঠিকই, কিন্তু সেই গ্রোর একটা বড় দুর্বলতা হচ্ছে কি, দুর্বলতা হচ্ছে যে পৃথিবীতে এটা এত অন্য কোনো দেশে দেখা যায় না, সেটা হচ্ছে ইন্ডিয়াতে দেখা যায়, সেটা হচ্ছে যে র্যাপিডলি সেখানে একটা ডিস্টেন্স তৈরি হচ্ছে, কোটিপতি আর গরিব মানুষের মধ্যে পার্থক্যটা যেন চরম হতে শুরু করেছে, যে 40% মানুষের হাতে 60% সম্পদ, এবং প্রথম 10% মানুষের হাতে দেখবে সেখানে দেখবে 40% সম্পদ। এই যে স্ট্যাটিস্টিক্স গুলো বলে দিচ্ছে যে ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথ প্রপার না হওয়ার ফলে মুশকিলটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের সমান তারে উন্নতি হচ্ছে না, একটা শ্রেণী অনেক এগিয়ে যাচ্ছে আর অন্য শ্রেণী এগোতে পারছে না। এবার যারা এগোতে পারছে না তারা সিস্টেমটিকে টেনে ধরছে বা টেনে ধরতে বাধ্য, তাদের কারণে দেশকে পিছিয়ে যেতে হবে, তো ওদেরকেও এগিয়ে নিয়ে আসতে হবে। এবং এগুলোতে বড় প্রতিবন্ধকতা তিনি বলছেন যে একেবারে স্বাধীনতার সময়কাল থেকে এবং তারও অনেক আগে থেকে তিনি বলছেন যে এই প্রতিবন্ধকতাটার কালচারাল একটা কিন্তু হিস্ট্রি আছে, একটা হিস্টোরিক্যাল একটা হিস্ট্রি আছে। সেটা কি, সেটা বলছেন যে হিস্ট্রি আর কালচার, এটাকে তিনি দোষারোপ করেছেন, এবং সেখানে তিনি দুটো বিষয়কে কনসিডার করেছেন। এবং থার্ড এলিমেন্টটা আমি সেখানে তাকে ক্রিটিসাইজ করেছি এই বইটিতে,
যে থার্ড এলিমেন্টটা তিনি কেন দেখালেন না, এটাও তো একটা বিষয়। তো দুটো এলিমেন্টকে তিনি দেখিয়েছেন। একটা এলিমেন্টস হচ্ছে যে সেখানে কাস্ট আর ক্লাস, কাস্ট আর ক্লাস, যে ইন্ডিয়া পিছিয়ে থাকার একটা বড় কারণও হচ্ছে যে তার দেশে যখন রাজনীতি হয় কাস্ট আর ক্লাস ভিত্তিক এখানে রাজনীতি হয়, ফলে ইকোনমিকে এখানে গুরুত্ব দেওয়া হয় না। ইকোনমি ভোট পলিটিক্সে এখনো গুরুত্ব পায়নি, যেহেতু গুরুত্ব পায়নি এগুলো ভারতের রাজনীতিকে বা অর্থনীতিকে পিছিয়েও টেনে টেনে ধরেছে, এগুলো এগোতে পারছে না, এগুলো দুর্বলতা। এবং এই কাস্ট পলিটিক্সকে দূর করতে পারছে না, বা কাস্ট পলিটিক্স মানে ওই কাস্টের মানুষ যেভাবে কাস্টের কারণে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তার সমাধানও বের করতে পারছে না। তো যেইভাবে রাজনীতি হচ্ছে সেই রাজনীতিগুলো কিন্তু পপুলিস্ট ওয়েতে সেই রাজনীতিগুলো দেশের অর্থনীতিকে কিন্তু অনেকটা পিছিয়েও ধরছে, অর্থাৎ যতটা আরো তাড়াতাড়ি গ্রো করার সম্ভাবনা ছিল সেই গ্রোটা হতে পারছে না। বড় সংখ্যক জনগণ তারা এই ধরনের শোষণ হচ্ছে, শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে ক্লাসের কারণে বা কাস্টের কারণে, এবং আলটিমেটলি দেশের অর্থনীতি এগোতে পারছে না, দেশ এগোতে পারছে না। এই সমস্ত কথাগুলো তিনি এখানে বলছেন। থার্ড ফ্যাক্টর যেটা আমি এখানে ওনাকে সমালোচনা করেছি সেটা হচ্ছে তিনি জেন্ডারটিকে কেন কনসিডার করলেন না। যে পুরুষতান্ত্রিক সমাজে মানে আমাদের মতো দেশে বিশেষ করে তো মানে বৈষম্যটা তো আরো অনেক, উন্নত দেশগুলিতে তো এত বৈষম্য নেই। উন্নত দেশগুলিতে পুরুষ এবং মহিলার মধ্যে এত ভেদাভেদ করা হয় না, তাদের সমস্ত রকমের স্বাধীনতা আছে, খাওয়ার পরার ঘোরার নিজের মতো করে জীবনযাপন করার, ফ্যামিলি প্রতিষ্ঠা করার থেকে শুরু করে সিঙ্গেল লাইফ ডিল করার থেকে শুরু করে লিভ ইন করা থেকে শুরু করে সমস্ত কিছু স্বাধীনতা আছে, ওরা অনেকটা এগিয়ে গেছে। ইকুয়াল সেখানে পার্টিসিপেশন অ্যাটলিস্ট তাদের আছে। তাদের ডিস্ট্রিবিউশনটা হয়তো ইকুয়াল নেই, এটা আলাদা বিষয়, কিন্তু পার্টিসিপেশনটা ইকুয়াল দেওয়া হয়েছে। কিন্তু আমাদের সোসাইটিতে সেই ইকুয়াল পার্টিসিপেশন নেই, এত অ্যাটলিস্ট ওদের মতো নেই। তো এটা তো শুরু থেকেই চলে আসছে, এটাও তো কালচারাল, এটাও তো হিস্টোরিক্যাল। তো এইটাকে কেন তিনি কনসিডার করেননি, জেন্ডার নিয়ে তিনি কেন একটা কথা বলেননি, এটা আমার তাকে প্রশ্ন, আমি এটা প্রশ্নটা রেখেছি তা ওনার কাছে। সো রিভিউটা বেরোলে তোমরা নিশ্চয়ই পড়তে পারবে, ভালো জার্নাল থেকেই বেরোবে, ইন্টারন্যাশনাল জার্নাল থেকে। সো সেখানে আমি প্রশ্নটা করেছি যে সেটাকে তিনি কেন কনসিডার করেননি। তো যাই হোক, তিনি এখানে বলছেন যে পিছিয়ে থাকার একটা বড় কারণ হচ্ছে ইকোনমিক্যালি, এটা একটা বড় কারণ, এইটা একটা বড় কারণ হিসেবে তিনি দেখানোর চেষ্টা করেছেন। মিলিটারিলি তিনি পিছিয়ে থাকার বড় কারণ কি বলছেন, মিলিটারিলি পিছিয়ে থাকার বড় কারণ, এবং আরো কতগুলো, পার ক্যাপিটা ইনকাম, সেটা ইকোনমিক্যালি বাদ দিলাম, পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু আয় যেটা, সেটা খুব কম, 123 পড়বে, এটা আরো অনেক বৃদ্ধি করা যেতে পারে আমাদের। আর ডিস্ট্রিবিউশনস এর কথা তো বললাম, এইগুলো ঠিক নয়। কাস্ট ক্লাসের কথা তো বললাম, এগুলো ইকোনমিকে পিছিয়ে রেখেছে, তো এগুলো আমাদেরকে পিছিয়ে রেখেছে। সো যতই সে ভালো উন্নতি করুক না কেন, আনফিনিশড শব্দটি তিনি এই কারণে ব্যবহার করছেন যে তাকে এখনো ফিনিশড করার কাজে আরো বেশি করে তাকে অবদান দিতে হবে, এই সমস্ত দুর্বলতাগুলো তাকে কাটিয়ে উঠতে হবে, এই কথাগুলো তিনি বলছেন। এর সাথে সাথে তিনি কি বলছেন, এর সাথে সাথে তিনি বলছেন যে ইন্ডিয়াকে তিনি বলছেন যে ইন্ডিয়া মিলিটারিলি, হ্যাঁ মিলিটারি প্রসঙ্গে আসি, হার্ড পাওয়ারের ক্ষেত্রে যে আনফিনিশড কেন, দুর্বলতাগুলো কোথায় আছে তিনি বলছেন দুর্বলতাগুলো হচ্ছে যে ইন্ডিয়া যদিও আমরা দেখতে পাচ্ছি অনেক উন্নতি করেছে, অনেক মিলিটারি কিনেছে, অনেক আমরা মানে মানে আমাদের জিডিপির বড় একটা অংশ 18% মতো আমরা আমাদের জিডিপির কি করি, সেখানে আমরা একেবারে সরাসরি নিয়ে গিয়ে আমাদের মিলিটারিতে আমরা মানে ইনভেস্ট করি। কিন্তু আমাদের বাজেটের, জিডিপির বলবো না, বাজেটের কথা বলেছেন তিনি, তো বাজেটের 18% আমরা সেখানে আমরা দিয়ে দিই, কিন্তু তারপরেও ইন্ডিয়া এগোতে পারছে না কেন, এখানে দুর্বলতাটা কোথায়। কিন্তু এখানে তিনি বলছেন দুর্বলতা এখানে একটা বড় কারণ হচ্ছে দুর্বলতার, সেটা হচ্ছে যে অস্ত্রগুলো যেগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি, অস্ত্র ভান্ডার, সে অস্ত্র ভান্ডার সে তৈরি করেছে কিনে নিয়ে এসে, তার নিজের প্রোডাক্টিভ পাওয়ারটা সেখানে এতটা নেই, প্রোডাক্টিভ পাওয়ার তার এতটা নেই। অন্যান্য দেশগুলো যখন এটাকে সেল করছে তখন সে নিজে কিনে তুমি কতটা শক্তিশালী হবে, তোমাকে তো প্রডিউস করতে হবে, নইলে তোমার দেশের অর্থনীতির একটা বড় অংশ সেখানে চলে যাচ্ছে, ইনভেস্টমেন্টে তোমার ওখানে চলে যাচ্ছে। সো এটা তো তোমার ক্ষতি হচ্ছে, আলটিমেটলি তুমি অন্য দেশকে শক্তিশালী করে দিচ্ছ। তো এতে করে তুমি হচ্ছে কি ওদের নজরে তুমি বড় হতে পারছো না। তুমি যখন ওদের কাছ থেকে যখন তোমার নিরাপত্তার বিষয়টুকু, তোমার নিরাপত্তার অস্ত্রটা যখন তুমি কিনে নিয়ে আসছো, তখন ওরা তোমাকে ভালো চোখে দেখছে না, ওরা তোমাকে দুর্বল হিসেবেই কনসিডার করছে। সো কাজেই তোমার স্টেটাস আপলিফট হয়েছে, তোমার স্টেটাস গ্রো করেছে, তুমি অনেক উন্নতি করেছো, এটা তারা মানতে চাইছে না, এই কারণে তুমি ওদের নজরে ভালো হতে পারোনি, ওরা তোমাকে স্বীকৃতিটা দিচ্ছে না। সো আমেরিকা যদিও আমাদের পক্ষে আছে, কিন্তু এককভাবে তো আমেরিকার ইয়ে সম্ভব নয়, কারণ ইউনাইটেড নেশনসে তোমাকে রিফর্মস নিয়ে আসতে হলে তোমাকে সেখানে সমস্ত ভোটিং, যাদের ভোটিং আছে তাদের মেজরিটির ভোট তোমার পক্ষ লাগবে, বিশেষ করে তোমার সিকিউরিটি কাউন্সিলে যারা ভেটো পাওয়ার এনজয় করে তাদের সকলের সম্মতি প্রয়োজন পড়বে, সকলের 5টা দেশেরই সম্মতির প্রয়োজন পড়বে। জানি আমরা সেখানে মেন আমাদের কন্টেন্ডার হচ্ছে কিন্তু চায়না, এবং অন্যান্য দেশগুলো আমাদেরকে সমর্থন দেয়, রাশিয়া দেয় আমাদেরকে,
আমাদেরকে ইউনাইটেড নেশনসও দেয়, আমাদেরকে ইউএসও দেয় এই মুহূর্তে, আমাদেরকে আমাদেরকে ইউকেও দেয় এই মুহূর্তে দেয়, ঠিক আছে, ফ্রান্সও দেয়, কিন্তু চায়না একমাত্র দেয় না। কিন্তু এই 5টা দেশের বাইরে আরো জেনারেল যে মিটিং যে বডি আছে সেখানেও তো তোমাকে এটা ডিসিশনটা পাস করাতে হবে। তো সেখানে তো অনেকগুলো দেশ তো এখন চায়না কন্ট্রোলে রেখেছে, তো তারা তো তোমাকে দেবে না, দেবে না। এবং অনেকের অনেক রকমের ফর্মুলা, তো সেখানে তুমি পাচ্ছ না, এবং এটা অনেকটা জটিল। তার কারণ শুধু ইন্ডিয়ার জন্য তুমি ওপেন করবে এই ভেটো সিস্টেমটিকে, বা ওই নাম্বার ভেটো পাওয়ারটিকে বাড়ানোর যে দেশগুলোর সংখ্যা, সেটা তুমি শুধুমাত্র ইন্ডিয়ার জন্য বাড়াবে, বাকি দেশগুলো যে সেখানে ঠুটো জগন্নাথ হয়ে থাকবে তা তো নয়। জার্মানি, জাপান, ব্রাজিল, তো তারা তাদের নিজেদের ভোট পলিটিক্সটাকে সেখানে কাজে লাগাবে, তারা তাদের নিজেদের ইনফ্লুয়েন্সটা কাজে লাগাবে সেখানে, তো অনেক দেশ তোমাদের বিপক্ষে চলে যাবে। তো যাই হোক, আফটার অল দেখতে পাচ্ছি আমরা যে অনেকগুলো দেশ আমাদের পক্ষে নেই। তো যাই হোক, যখনই তুমি অন্য দেশ থেকে তোমার নিজেদের সিকিউরিটির জিনিসগুলো কিনে নিয়ে আসছো, তখন ওরা তোমাকে ভালো চোখে দেখছে না, তোমার নিজের যে দুর্বলতা সেটা বেরিয়ে আসছে। তো এটা একটা বড় দুর্বলতা, যে তোমার যেই টাকাগুলো পয়সাগুলো তুমি তোমার নিজের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, যেগুলো তিনি ওই সফট পাওয়ারের উপর দেখিয়েছেন, তো সফট পাওয়ারে তুমি এখানে, বা হার্ড পাওয়ারে আরো অনেক রকম ভাবে, বা এডুকেশনস এর ক্ষেত্রে তুমি ডিপ্লয় মানে ইনভেস্ট করতে পারতে, সেগুলো তুমি মিলিটারিতে করছো, কিনে এনে নিজেকে শক্তিশালী করছো। তো এটা তো তোমার দুর্বলতারই একটা লক্ষণ, তো এটা ভালো নয়। যদি তিনি এখানে বলেছেন যে একটা ভালো বিষয় হচ্ছে এটাই, যে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী প্রোডাকশনের উপর জোর দিয়েছেন, মেক ইন ইন্ডিয়ার কথা তিনি বলেছেন। স্ট্যানলি হফম্যানের রিপোর্টকে তিনি এখানে তুলে ধরেছেন, যে সেই রিপোর্টের অ্যানালিসিস করলে এটা বেরিয়ে আসছে যে নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে অস্ত্র কেনার সংখ্যাটা কমেছে, অ্যামাউন্ট অনেক কমেছে, এত সরকার আর করছে না, কারণ মেক ইন ইন্ডিয়া সেখানে সে পলিসি নিয়ে এসছে বলে। মেক ইন ইন্ডিয়ার পলিসির কারণে সে এখন নিজেই প্রডিউস করছে, তো এটা একটা ভালো বিষয়। কিন্তু এখানে আনফিনিশড রয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা আমরা দেখতে পাবো। এরপরে তিনি বলছেন এখানে যে মিলিটারির ক্ষেত্রে আর একটা বড় দুর্বলতা হচ্ছে এটাই, যে মিলিটারিকে তুমি কোথায় ইউজ করছো সেটা খুব গুরুত্বপূর্ণ। এটাও তিনি বলছেন যে মিলিটারিকে তিনি কোথায় ইউজ করছেন, কোথায় তুমি ইউজ করছো, এটা খুব গুরুত্বপূর্ণ। মিলিটারিকে তুমি কোথায় ইউজ করছো, তো মিলিটারিকে তুমি ইউজ করছো, যদি তুমি মিলিটারিকে ইউজ করো তোমার গোটা বিশ্ব জুড়ে তোমার একটা যে পিস কিপিং ফোর্স যেগুলো আছে, সেই ফোর্সে যদি তোমার কন্ট্রিবিউশনসটা যদি ভালো হয়, বা বিভিন্ন যে সমস্ত দেশগুলিতে দ্বন্দ্ব ফন্দ হচ্ছে সেখানে যদি তোমার মিলিটারি যদি যাচ্ছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যেমন আমেরিকা পাঠিয়ে দেয় রাতারাতি তার নিজের ফোর্স, তো সেটা তার পাওয়ারকে ডিনোটস করে, পাওয়ারকে সেটা দর্শায়। তো তুমিও যদি সেটা করতে পারতে, তাহলে সেখানে বলা যেত যে তোমার মিলিটারির পাওয়ার আছে, হ্যাঁ মিলিটারির পাওয়ার তৈরি হয়েছে বটে, কিন্তু সেটা তো হচ্ছে না। তোমার মিলিটারি, তিনি বলছেন যে তোমার মিলিটারি ব্যস্ত হয়ে আছে অত্যধিক বেশি চায়নাকে আর পাকিস্তানকে, এখানে পাকিস্তানের হয়ে, এখানে পাকিস্তানের কাছ থেকে যে যে কনফ্রন্টেশনস গুলো আসে, যে সমস্ত মানে থ্রেট গুলো আসে, সিকিউরিটি থ্রেট, সেটাকে ডিল করতে তোমার মিলিটারি ব্যস্ত। তো যেহেতু ওইটাকে মিলিটারি তোমার ডিল করতে ব্যস্ত, চায়না আর পাকিস্তানের মতো দেশ যেহেতু তোমার এখন প্রতিবেশী, তো কাজেই তোমার মিলিটারি যে আউটার ওয়ার্ল্ডে যেতে পারবে না, দেশের বাইরে বেরোতে পারবে না, এতটা রিস্ক তার যে হবে না, তুমি অন্যান্য গ্লোবালের ইস্যুস গুলোতে যে নিজের পার্টিসিপেশন রাখতে পারবে না, সেখানে গিয়ে দাদাগিরি যে করতে পারবে না, বা একটা লিডারশিপ রোল যে প্লে করতে পারবে না, সেটা তো জলের মতো পরিষ্কার, এবং পারছো না তুমি। আমেরিকা পারছে, অন্য সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া পারছে, তুমি পারছো না। তো এটা যদি করতে পারতে তাহলে না এই পসিবিলিটিটা তৈরি হতো, কিন্তু সেটাও তো পারছো না। তো তোমার এই প্রতিবেশী দেশগুলো সেই প্রতিবন্ধকতা তোমার তৈরি করে রেখেছে। এখন তো দেখতেই পাচ্ছ যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে আমাদের বাংলাদেশের জায়গাটাতেও অনেক আমাদের মিলিটারি ডিপ্লয় করতে হয়েছে, বর্ডারগুলোকে স্ট্রং করার জন্য। তো আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট এগুলোতে চলে যায়, ফেন্সিং করতে চলে যাচ্ছে, বর্ডারগুলো আমাদের এখনো সেখানে ফেন্সিং এর কাজ শেষ হয়নি, অর্থাৎ বর্ডারের পাঁচিল যেটা বা বেড়া, সেই বেড়াগুলোর আমরা এখনো দিতে পারিনি অনেক জায়গায়, তো ফেন্সিং এর কাজ শেষ হয়নি। তো এগুলোতে আমাদের প্রচুর মিলিটারি কিন্তু এক প্রকার ইনভেস্ট হয়ে যাচ্ছে। সো মিলিটারির যেখানে ইউজ করলে তোমার মেজর পাওয়ারের পর্যায়ে তুমি এসেছো এই দাবিটা করতে পারতে, তো সেটা তো হচ্ছে না। এই কারণে তুমি আনফিনিশড রয়ে গেছে তোমার দাবিটা, বা তোমার যে চেষ্টা, সেই চেষ্টাটা এখনো আনফিনিশড, এটা চলতে আছে, এটা চলতেই থাকবে। কতদিন চলবে এখন সেটা ডিপেন্ড করছে যে আগামী দিনে কি পলিসি হবে তোমার, এবং গ্লোবাল আউটলুক কেমন হবে, গ্লোবাল পলিটিক্স কেমন চলবে, সেই সমস্ত বিষয়গুলোকে তিনি এখানে দেখানোর চেষ্টা করেছেন। এছাড়াও তিনি বলছেন যে মিলিটারির ক্ষেত্রে এই বিষয়গুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। এরপরে তিনি বলছেন, এরপরে তিনি কি বলবো, এরপরে ইনফরমেশন টেকনোলজির একটা বড় মানে নলেজ বা টেকনোলজি একটা যদি হার্ড পাওয়ার হয়, তাহলে সেই হার্ড পাওয়ার যদি তোমার স্ট্রেংথ হয়, যেগুলো দিয়ে তুমি এত কিছু উন্নতি করেছো, এগুলো ঠিকই, হ্যাঁ, কিন্তু দুর্বলতাও তোমার অনেক আছে। কোন কোন দুর্বলতা তিনি বলছেন যে দুর্বলতা জায়গাগুলো হচ্ছে যে তুমি বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে, মানে তোমার দেশের যারা
নলেজ বিল্ডার, যারা নলেজকে বিল্ড করছে, যারা হচ্ছে তোমার দেশের সম্পদ, ব্রেন যারা, সেই ব্রেনরা তোমার দেশে থাকে না, তারা তোমার দেশে পড়াশোনা করছে, করে গিয়ে আমেরিকা নইলে চায়না নইলে অন্য কোনো দেশকে গিয়ে, ইউরোপের বিভিন্ন দেশগুলিতে তারা গিয়ে তাদের দেশকে সমৃদ্ধ করছে, তাদের দেশকে সমৃদ্ধ করছে। তুমি হয়তো লং রানে কিছু পাচ্ছ, লং রানে বা হালকা অল্প কিছু পাচ্ছ, কালচার হয়তো তোমার সেখানে ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, অল্প কিছু অর্থশস্ত্র, সে টাকা পয়সা হয়তো ওখান থেকে আসছে, এটা ঠিকই, কিন্তু সরাসরি তোমার ব্রেনটা গিয়ে ওখানে যে প্রোডাকশনের কাজটা করছে, তার যে ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু তুমি যা পারছো তার থেকে আরো অনেক বেশি। তো সেই ভ্যালুটার ফায়দা ওরা লুটে নিচ্ছে সেখানে। তো ওরা লুটে নেওয়ার একটা বড় দুর্বলতা হচ্ছে যে তুমি সেখানে অনেকটা পিছিয়ে আছো। এই কারণে তোমাকে তোমার এই প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিশ্বের অন্যান্য গ্লোবাল পাওয়ার্স, মেজর পাওয়ার্স, তারা তোমাকে এখানে সমর্থন করছে না, বা তোমার পক্ষে একটা সেন্স তৈরি হচ্ছে না যে তোমাকে মেজর পাওয়ার হিসেবে তারা যে তোমাকে স্বীকৃতি দেবে, সেই সেন্সটা তাদের তৈরি হচ্ছে না। তিনি বলছেন, বা চায়নার এখানে আবার প্রশংসা করছেন, তিনি বলছেন চায়না হচ্ছে যেমন হচ্ছে যে তিনি একটা প্রোগ্রাম লঞ্চ করেছিল, ঠিক আছে, প্রোগ্রামটার নাম ভুলছি আমি এই মুহূর্তে, 100 টাইপের এরকম একটা কিছু নাম ছিল। তো সেই প্রোগ্রামে তিনি বলছেন যে চায়না হাজার হাজার লাখ লাখ এরকম কি করেছে, লক্ষ লক্ষ এরকম হচ্ছে পিএইচডি করা ক্যান্ডিডেটদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছে। পিএইচডি করছে যারা দেশের সম্পদ, ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে যারা হচ্ছে তৈরি করে, প্রডিউস করার কাজ করে, তো চায়না ওদেরকে ফিরিয়ে নিয়ে এসেছে, বিভিন্ন প্রলোভন দেখিয়েছে, মানে তাদের ওই ইউরোপে থেকে তুমি কি পাবে, দেশ ছেড়ে চলে যাচ্ছ, এখানে এসো, তোমাকে ওখানে যা স্যালারি পাচ্ছ এখানেও দেবো আমি, আগে দিতাম না হয়তো এখন দেবো, তোমাকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে, তুমি এখানে ফিরে আসো, নিজের দেশেই থাকো। তো এই বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েছে, সুযোগ সুবিধা দিয়েছে, অর্থাৎ তার মানে ক্যাপাসিটি তাদেরকে দিয়েছে। তো ক্যাপাসিটি তাদেরকে দেওয়ার ফলে তারা ফিরে এসেছে নিজেদের দেশে, ফিরে এসে চায়নাকে সমৃদ্ধ করার কাজ করছে চায়নার দেশের নাগরিকরা। তিনি বলছেন যে ইন্ডিয়া সেটা করতে পারেনি। ইন্ডিয়া তার নিজের দেশের নাগরিক যারা ওই দেশগুলিতে গিয়ে আছে, ওই দেশের যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলোকে ডেভেলপ করার কাজ করছে, তাদের ইকোনমিকে গ্রো করছে, তাদের মিলিটারিকে পাওয়ারফুল করছে, সমস্ত দিক থেকে পাওয়ারফুল করছে দেশটাকে, সেইখানে ইন্ডিয়া জিরো। সেখানে ইন্ডিয়ার কোনো প্রজেক্ট এখনো পর্যন্ত লঞ্চ হতে দেখতে পাওয়া যাচ্ছে না। যদিও ছোটখাটো কিছু ইনিশিয়েটিভ সরকার নিয়েছে, এগুলোর নাম তিনি মেনশনই করেননি, এটাও সমালোচনা হতে পারে, এখন আমার মাথায় আসলো বিষয়টা। সেটা হচ্ছে যেমন তোমরা দেখবে যে ওই 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, মানে স্টার্টিংটা করেছে সবে, প্রবাসী ভারতীয় দিবস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভারতীয় যে রুট ভারতে আছে সেটা মনে করিয়ে দেওয়ার জন্য দেখবে ডায়াসপোরাদের সেখানে গিয়ে বিভিন্ন মিটিং টিটিং সরকার করে, কিন্তু সেগুলো খুব একটা এফেক্টিভ নয়। যেমন এরা চায়নার নাগরিকরা চায়নাতে ফিরে এসেছে সরাসরি, ইন্ডিয়াতে এরা সরাসরি ফিরে আসছে না, ওখানে থেকেই ওরা ইন্ডিয়াকে ছোটখাটো কিছু সমর্থন দিচ্ছে এবং ইন্ডিয়ার কালচারটিকে প্রোটেক্ট করার কাজ করছে, জাস্ট এতটুকুই সীমাবদ্ধ আছে। হয়তো আগামী দিনে আরো 10 বছর পর, 50 বছর, 20 বছর পর হয়তো এগুলো হতে পারে, বাট এই মুহূর্তে এই সমস্ত কোনো পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, এই কারণে তিনি বলছেন যে ইন্ডিয়া এই ধরনের কোনো প্রলোভন বা এই ধরনের কোনো প্রজেক্ট হাতে নিতে পারেনি, বা ক্ষমতা তার তৈরি হয়নি যে এতগুলো নাগরিক তার দেশের বাইরে যারা আছে, ইন্টেলেকচুয়াল যারা, তাদেরকে তিনি ওয়েলকাম করবে, এটা তার তৈরি হয়নি। তো এটা তার দুর্বলতা। যতই আমরা বলি না কেন যে তার একটা টেকনোলজি, মানে কি বলবো, যে তার টেকনোলজিকে কাজে লাগিয়ে অনেক উন্নতি করেছে, হেন করেছে তেন করেছে, কিন্তু সেইগুলো আলটিমেটলি নিজের দেশের কাজে ব্যবহার হচ্ছে না, অন্য দেশের কাজে ব্যবহার হচ্ছে। প্লাস তার নিজের দেশের নাগরিক এত বড় পাওয়ারফুল হলেও সেই বড় নাগরিকদের একটা বড় অংশ, একটা ইন্টেলেকচুয়ালস, তারা বিদেশে চলে যায়, সেখানে গিয়ে জীবনযাপন করে, ওখানে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে। তো এটা আলটিমেটলি দেশের জন্য ক্ষতিও একটা বটে। তো যাই হোক, এই দিক থেকে দেখা যাচ্ছে যে তার যে যাত্রা, রাইজিং পাওয়ার থেকে মেজর পাওয়ারের যে তার যে যাত্রা, সেই যাত্রায় তার যাত্রাটা আনফিনিশড রয়ে যাচ্ছে, ফিনিশড হচ্ছে না। অর্থাৎ যাত্রাটা আগে ফিনিশড হলে তবে তো আমি বলবো যে তুমি হ্যাঁ চলো এবার দরজায় পৌঁছে গেছো রাইজিং মেজর পাওয়ারের, এবার দরজাটা খুলে দিচ্ছি, তুমি ঢোকো। এখনো তোমার যাত্রাটাই শেষ করোনি, যাত্রাটা শেষ করো আগে। তো এই কারণগুলো তিনি এখানে হার্ড পাওয়ারের আমব্রেলাতে জিনিসগুলো দেখিয়েছেন, এগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এই সুন্দর সুন্দর কথাগুলো তিনি এখানে দেখানোর কাজটা করেছেন এই পুরো বইটাতে। ঠিক আছে, এরপরে তোমাদের আজকে আর আমি এটা কন্টিনিউ করবো না, আমি আর একটা ক্লাস নেবো আগামীকাল তোমাদের সফট পাওয়ার। ঠিক আছে, সফট পাওয়ারের ক্ষেত্রে এখানে কি কি অবদান আছে, সফট পাওয়ারের ক্ষেত্রে তিনি মানে ইন্ডিয়া কতটা এখানে রাইজিং পাওয়ার থেকে মেজর পাওয়ারের পর্যায়ের জন্য, মানে মেজর পাওয়ারের পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য কি কি অ্যাচিভমেন্ট সফট পাওয়ারের ক্ষেত্রে ইন্ডিয়ার আছে এবং কি কি তার দুর্বলতা আছে, সেই সমস্ত বিষয়গুলো আমরা আগামীকালকের ক্লাসে আলোচনা করব এবং করে বোঝার চেষ্টা করব যে কিভাবে ইন্ডিয়া শক্তিশালী হচ্ছে এবং কোথায় কোথায় তার দুর্বলতা আছে, যে কারণে সে মেজর পাওয়ারের পর্যায়ে পৌঁছতে পারছে না। এবং বিশেষভাবে বোঝার চেষ্টা করব নরেন্দ্র মোদীর পিরিয়ডে এসে
এখানে বিশেষ অর্জনগুলো কি করেছি আমরা, বিশেষ অর্জনগুলো আমরা কি করেছি, নরেন্দ্র মোদী এসে বিশেষ পদক্ষেপ কি নিয়েছেন যেগুলোর কারণে ইন্ডিয়া আরো অনেক বেশি গ্রো করছে কিংবা আরো অনেক বেশি পিছিয়ে আছে, যেটাই হোক, যেটা হবে, তো আগামীকাল ওটা আমরা আলোচনা করব, এইটা আমরা বোঝার চেষ্টা করব। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি তোমাদের মধ্যে থাকে, আমি আশা করি এরপর তোমরা যে কোনো জিনিসকে সুন্দরভাবে একটা গল্পে, যেমন গল্পের ছলে বললাম, ঠিক এই গল্পটা যদি তোমাদের জানা থাকে, এগুলো তো দাদু দিদার আগে গল্প করতেন তাই না, ওই কারণে পড়াশোনাটা অনেকটা ইজি ছিল, টিচাররা আগে গাছতলায় বসে গল্প শোনাতেন, পড়াতেন না, ব্ল্যাকবোর্ড এত থাকতো না, সেখানে গল্প হতো। এখন তো গল্পের কনসেপ্ট চলে গেছে, তো এখন ইনফরমেশন আমরা মুখস্থ করি, সেই কারণে আমরা এই গল্পগুলো পারি না। তো যাই হোক, এখন এই যেহেতু আমি এটা পড়েছি, তোমরা আমার সান্নিধ্যে আছো, আমার মনে হয় এটা আমার ডিউটি তোমাদেরকে এটা জানানো, যাতে করে তোমরা একটা কোয়ালিটেটিভ রিসার্চার হতে পারো, একটা ভালো রিসার্চ করতে পারো, আগামী দিনে যাতে তোমাদের কন্ট্রিবিউশনসটা ভালো রকম ভাবে এই ফিল্ডে যাতে থাকে, এইটা আমার তোমাদেরকে দেওয়ার। ঠিক আছে, যেমন আজকে যে আমি যিনি এডিটর, তার প্রশংসা পেয়েছি যে অসাধারণ লিখেছো, খুব ভালো রকম রিভিউ হয়েছে, হ্যাঁ, তো খুব প্রশংসা করলেন তিনি, পুরোটা পড়েছেন, পড়ার পর আমার খুব প্রশংসা করেছেন। তো এই যে প্রশংসা যেটা পেলাম, শেষের দিকে তিনি বললেন, পড়ে টোড়ে শুনলেন, পড়লেন টড়লেন, তারপর তিনি ভাবলেন যে কি কি কোথায়, মানে বলে দিলেন কোথায় কোথায় আমার কি মিস্টেক হয়েছে, জিনিসগুলো দু একটা ছোট ছোট জায়গায় টাইপিং এরর হয়েছে, সেগুলো বলে দিলেন যে এগুলো ঠিক করো। আমি নিজেও সেগুলো নোটিশ করলাম, চোখে পড়লো আমার, যাই হোক ওইগুলো কারেক্ট করবো আমি। কিন্তু এগুলো বাদ দিয়ে বাকি ক্ষেত্রে দেখো, এই যে আমি যে প্রশংসাটা পেলাম, আমার মনে হলো যে এটা তোমাদেরকেও বললে আগামী দিনে এই গল্পটা তোমাদের জানা থাকলে, এখান থেকেই তোমরা দেখো, অনেকে যেমন তোমাদের মধ্যে কেউ একজন ফোন করেছিল বোধহয় আমাকে, আমি নামটা ভুলছি, সে বোধহয় রবীন্দ্র ভারতীতে ইন্টারভিউ দিলে তোমরা বোধহয়, মোদির আমলে ফরেন পলিসিতে আমরা, ইন্ডিয়ান ফরেন পলিসি ডিউরিং মোদিরিজম, এই ধরনের একটা টপিক নিয়ে তোমরা পিএইচডি প্রপোজাল দিয়েছো, কেউ একজন ফোন করেছিল, আমি এখন নামটা মনে করতে পারছি না। সো আমি তখন তাকে অনেক কথা মনে পড়েছে, আমি বলবো না নামটা এখন, আর ঠিক নয় ওটা। সো সে তখন আমি তাকে অনেকগুলো বিষয় বলে দিয়েছি, কারণ অলরেডি বইটা আমার ততদিনে পড়া হয়ে গেছিল, সো অনেক কিছুই আমি তাকে বলেছি, সে নোটও করেছিল। তো যাই হোক, এখন কমপ্লিটলি আরো বইটা পড়ার পর, পড়াটা তো গুরুত্বপূর্ণ নয়, বইটা পড়ার পর গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেস করা, সেটাকে ইনফরমেশন গুলো তোমার ভেতরে ঢুকলো, কিছুদিন টাইম নাও, 7 দিন 10 দিন টাইম নাও, ওগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করো, এটা সাইলেন্ট মোডেই এখানে তোমার চলবে, ভেতরে 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 ভেতরে। তো সাইলেন্ট মোডে এটা চলুক, চর্চা করো, আলোচনা করো, বিভিন্ন জনের সাথে পরামর্শ নাও, বা আবার মাঝে মাঝে খুলে খুলে দেখো, ওটাকে ব্রেনের মধ্যে প্রসেস করে নাও, করে নিতে পারলেই বেসিক গল্পটা তোমার মাথায় চলে আসবে, করে নিতে পারলেই দেবে একটা কোয়ালিটি, একটা ইনফরমেশন তোমার কাছে চলে আসবে। আমার মনে হয় না এত সহজ করে তোমাকে গ্লোবাল পলিটিক্সে কেউ বলবে, এবং বলার মতো কোনো হয়তো একটা, মানে তোমারও ওই হয়তো সময়ে হয়তো ধৈর্য থাকবে, বাট এখানে যেহেতু আছো, গল্পটা সুন্দর করে বললাম, যে ইনফরমেশনস গুলো পেলে, গল্পটা যেভাবে পেলে, আশা করি তোমাদের এটা আগামী দিনে ভীষণ রকমভাবে হেল্প করবে, বিশেষ করে আইআরটাকে বুঝতে, গ্লোবাল পলিটিক্সকে বুঝতে হলে, গ্লোবাল পলিটিক্সটাকে বোঝার জন্য এই গল্পটা বোঝাটা খুব দরকার, বিশেষ করে ফরেন পলিসি, নিজের দেশের পলিসিটাকে জানতে হবে, তবেই কিন্তু অন্য দেশের সাথে তুমি রিলেশনগুলো এস্টাবলিশ করতে পারবে, দুর্বলতা এবং শক্তিগুলো তোমাকে জানতে হবে, তবেই গিয়ে তুমি মানুষের সাথে বন্ধুত্ব করতে পারবে, কার সাথে বন্ধুত্ব করবে, তার কি প্রকৃতি কি হবে, তার নেচার কি হবে, তার ফর্মুলা কি হবে, প্রিন্সিপালস কি হবে, সেটা ডিসাইড করতে পারবে, যেমন আমরা তো সেটাই করি। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে তোমাদের বলার, এগুলো বললাম, আমার মনে হলো এটা বললে তোমাদের খুবই কাজে আসবে, এবং অসংখ্য ইনফরমেশন এখানে পরীক্ষায় একাধিকবারে এসেছে, মানে পুরো বইটা থেকে বোধহয় সেখানে প্রায় 500খানা কোয়েশ্চেন্স অলরেডি পরীক্ষায় এসে গেছে। সো যারা কেউ যদি টাইম নিয়ে ধরে ধরে পড়তে পারো, এবং ইন্ডিয়ার রিলেশনসের থেকে এখন লেমোয়া, ঠিক আছে, কমকাসা, এই সমস্ত নামগুলোও সেখানে মেনশন আছে, আমি ওগুলো বললাম না তোমাদের, লজিস্টিক যে সমস্ত এগ্রিমেন্টগুলো হয়েছে মিলিটারির ক্ষেত্রে, তো 2000 নরেন্দ্র মোদী পিরিয়ডে এসেই হয়েছে, 2022 সালের দিকে, 20 সালের দিকে এগুলো হয়েছে। সো এগুলোও এখানে মেনশন আছে, লেমোয়া, কমকাসা, ঠিক আছে, তারপরে আইএসএ, হ্যাঁ, এগুলো, তো এই সমস্ত এগ্রিমেন্টগুলোরও মেনশন এখানে আছে। তো যাই হোক, এগুলো, হ্যাঁ, বেকা সেকা সেপা সেকপা, ওগুলোর মেনশনটা এখানে নেই, জাস্ট একটা দেশের ক্ষেত্রে আছে, সৌদি আরবের ক্ষেত্রে এখানে দেখলাম শুধু আছে, বাকিগুলো থেকে মেনশন করেনি তিনি, হ্যাঁ, কিন্তু যাই হোক, এগুলো আমাদেরকে খুব কাজে আসবে এগুলো বোঝার জন্য, মানে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে তোমাদের আইআরটা, গ্লোবাল পলিটিক্সটা বোঝাটা খুব সহজ, কারণ সবাই ভয় একটা জায়গায়, গ্লোবাল পলিটিক্স আইআর বুঝতে পারে না, মাথার উপর দিয়ে যায়, বাট আমার অসাধারণ লাগে আইআর পড়তে, আমার মানে খুবই ভালো লাগে আইআর পড়তে, ফরেন পলিসি বিশেষ করে পড়তে আমার অসাধারণ লাগে, এবং বই পড়তে আমার খুবই ভালো লাগে, আমি বই পড়লে
খুঁটিয়ে খুঁটিয়ে বই পড়ি। তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি তোমাদের একটু বইটা দেখাচ্ছি যে আমি বই কিভাবে পড়ি। চ্যাপ্টার গুলো তোমাদের দেখাবো নেক্সট দিন, ঠিক আছে? আর একবার এই দেখো, এগুলো হচ্ছে চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার পাবে তোমরা ইন্ট্রোডাকশন থেকে ফিউচার পর্যন্ত, ঠিক আছে? 288 পেজের মতো পেজ আছে। বই পড়লে এইভাবে পড়ি। এই দেখো, বই পড়লে এইভাবে পড়ি, যেভাবে তোমাদেরকে পড়াতে সময় মার্ক করি। বই পড়লে এইভাবে পড়ি, ঠিক আছে? পড়ার পরে এখানে মার্ক করে রাখি পড়তে পড়তে, এবং টাইম লাগে আমার একটা বই পড়তে, সেখানে দেখবে প্রচুর সময় লাগে, আমি এত সহজে শেষ করতে পারি না। পড়তে পড়তে নোট করি। এই যে ইন্ডিয়ার কথা বলেছে এখানে, এডুকেশনের কথা বলেছে, হাই কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি, এটা নয়, এটা নয়, কোয়ালিটি এডুকেশন। 3টে স্টেজের কথা বলেছে ইন্ডিয়ার, আমি ভুলছি, 3টে স্টেজ, 3টে স্টেজে। এখন যেমন রাইজিং পাওয়ারের স্টেজে আমরা আছি, কিন্তু আরো অনেক স্টেজের কথা বলেছেন, ঠিক আছে? তো অনেক কিছুই বলেছেন এখানে, তোমরা পাবে। এই যে পেয়েছি, পারসুইট, যেটা অ্যাসপিরেশনাল পাওয়ার ছিলাম আমরা। অ্যাসপিরেশন বানান ভুল হয়েছে নাকি? অ্যাসপিরেশনাল, হ্যাঁ, কন্ট্রোল জেড, অ্যাসপিরেশনাল পাওয়ার ছিলাম আমরা প্রথম 50 বছর। অ্যাসপিরেশন ছিল আমাদের, অর্থাৎ ইচ্ছা ছিল। রাইজিং পাওয়ার আমরা হয়েছি, রাইজিং পাওয়ার আমরা হয়েছি 90 থেকে 2000 পর্যন্ত, ঠিক আছে? আমি এটা করলাম তোমাদের রাইজিং পাওয়ার, যেমন বলছে, বাট মুভ র্যাপিডলি টু রাইজিং পাওয়ার আফটার ইটস ইকোনমি মেড স্টেডি গেইনস ইন 1990s and the first decade of the 21st century. The most significant event is in this respect was 2005, এটা লেজেন্ড ইন্ডিয়াস স্ট্যাটাস এন্ড ডিফেক্টো নিউক্লিয়ার, এটা। আর মেজর পাওয়ারের দিকে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি, রাইজিং পাওয়ার থেকে 2010 থেকে এখনো পর্যন্ত আমরা মেজর পাওয়ারের সেই ক্লাবে ঢোকার চেষ্টা করছি, ঠিক আছে? চেষ্টা করছি, এখনো পৌঁছইনি। তার মানে আমরা রাইজিং পাওয়ারের স্টেজটা অতিক্রম করে গেছি ঠিকই, কিন্তু রাইজিং পাওয়ারে, মেজর পাওয়ারের তকমাটা আমরা পাচ্ছি না, তকমাটা আমরা পাচ্ছি না। সো এই তকমাটা পাওয়ার জন্য 2010 সাল থেকে আমরা চেষ্টাটা চালিয়েছি। মেজর পাওয়ারের পর্যায়ে আছি আমরা, রাইজিং পাওয়ার থেকে অতিক্রম করে গেছি, রাইজিং পাওয়ার চলছে আমাদের। মানে রাইজিং পাওয়ারের অতিক্রম, মানে রাইজিং পাওয়ার যেটা আমরা প্রমাণ করিয়ে দিয়েছি যে আমাদের প্রতিনিয়ত রাইজ হচ্ছে, তো আমরা মেজর পাওয়ারের দরজায়, মানে কি বলবো, যে মানে প্রবেশ করে গেছি, বাউন্ডারিটা ক্রস করেছি। এবার কি বলবো, মানে কি বলবো, এক প্রকার এটা বলবো যে মানে বাড়ির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, কিন্তু আমি দরজায় পর্যন্ত এখনো পৌঁছতে পারিনি, ঠিক আছে? বা ঘর পর্যন্ত পৌঁছতে পারিনি, ঠিক আছে? তো বাড়ির এরিয়ার মধ্যে ঢুকে গেছি, কিন্তু এরিয়ার মধ্যে আবার দেখা যাবে বাড়ি আছে, বাড়ির দরজা ভেঙে বা খুলে এবার তোমাকে ঘরে ঢুকতে হবে। তো সে ঘরে ঢুকে ওখানে আসন লাভ করার এখনো সুযোগটা আমাদের হয়নি। তো সেই যাত্রা আমাদের এখনো চলতে আছে। তো ওগুলোই এখানে দেখবে বোঝানো হয়েছে। তো প্রথমে দেখো 50 বছর এখানে অ্যাসপিরেশনাল পাওয়ার, তারপরে 90s থেকে 20s হচ্ছে রাইজিং পাওয়ার, আর এখানে আমরা দেখতে পাবো 3 নম্বরে মেজর পাওয়ারের পর্যায়ে আছি 2010 সাল থেকে। তো এই কথাগুলো এখানে কিন্তু বলা হচ্ছে, কিন্তু মেজর পাওয়ারে থাকলেও আমরা সেই স্বীকৃতিটা এখনো পাচ্ছি না, মেজর পাওয়ারের স্বীকৃতিটা এখনো পাচ্ছি না, ঠিক আছে? তো এইটা আমাদের বুঝতে হবে, এইটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ভালো লাগলো? কিছু মনে হলো কিছু কাজে আসবে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম, অনেক অনেক কিছু বুঝতে পারলাম, অনেক। আচ্ছা, আর বাকিরা কাজে আসবে কি মনে হচ্ছে? পরীক্ষায় কোয়েশ্চেন এসেছিল এখান থেকে যতগুলো বললাম? আমি তো বলছিলাম তোমাদের যে এটা এসেছে, ওটা এসেছে, সেটা এসেছে, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক। আগামীকাল আমরা বাকি পার্টটা, সফট পাওয়ারের পার্টগুলো আলোচনা করবো, এগুলো খুব দরকার, ঠিক আছে? কারণ ফরেন পলিসি তোমাদের পড়িয়ে দিয়েছি, এবার সামারিটা এবার তোমরা জেনে নাও, বেসিক থিমটা জেনে নাও, ফ্রেমওয়ার্কটা জেনে নাও, তাহলে তোমাদের দেখবে এটা এরপরে তোমাদের জলভাত হয়ে যাবে। ফরেন পলিসি যাই দেবে তোমাদের ব্রেন ক্যাশ করে নেবে, আর নইলে স্যার একটা স্যার একটা জিনিস জানতে চাইছিলাম। বলো। আপনি যে বললেন ওই যে যে আমাদের পঞ্চম স্থানে রয়েছে অর্থনৈতিক দিক দিয়ে, তো স্যার অন্যান্য জায়গা থেকে আমাদের টাকার মানটা কেন এতটা কম বেশি হয়ে যাচ্ছে ডলার বা রুপিস এর ক্ষেত্রে? আমার জনসংখ্যা বড়, আমাদের জনসংখ্যা বড়, পার ক্যাপিটা ইনকাম মাথা পিছু ধরলে তো এটার মূল্যটা অনেক কম, মাথা পিছু ধরলে তো এটার মূল্যটা অনেক কম। জনসংখ্যা অনেক আমাদের বড়, আমাদের জনসংখ্যা বড়।
মানে একটা 100 টাকার নোট যদি তুমি এখন যাদের দেশে 10 জন মানুষ আছে তাদের মধ্যে ভাগ করে দাও, তাহলে কত করে পাবে তারা? 10 টাকা 10 করে। টাকা করে। হ্যাঁ, যে দেশটাতে 100 জন মানুষ আছে সেখানে 100 টাকা থাকলে সে কত টাকা পাবে? 1 টাকা করে। বুঝতে পেরেছো পার্থক্যটা কোথা থেকে হচ্ছে? একদম স্যার, ঠিক আছে। এটা ঠিক হচ্ছে আছে, পার্থক্য। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। ভালো লাগছে তো বাকিদের নাকি রুদ্র? ভালো লাগছে না বোর হচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, একদম 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 স্যার, ভালো লাগছে, অনেক কিছু স্যার জানতে পারলাম আজকে, আরো তথ্য পেলাম অনেক স্যার। ওকে, আর বাকিরা সাবির ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে, ভালো লাগলো, বুঝতে পেরেছি। ওকে, ময়ূরাক্ষী ঠিক আছে? এরকম স্যার, ভালো গল্পের ছলে লেগেছে। বললে বেশি ভালো লাগবে, বুঝতে পারছি ভালো। ওকে, আর দীপিকা দাস? দীপিকা দাস মাইক অন করে না, কি ব্যাপার? হ্যাঁ স্যার। ওকে, না স্যার, ভালো লেগেছে। হুম। আর দীপিকা নাথ? হ্যাঁ, আর শ্রেয়া ঠিক আছে? শ্রেয়সী, তানিয়া? হ্যাঁ স্যার, ভালো লেগেছে। ওকে, আর কে আছে? মৌলি ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, সৈনী ঠিক আছে তো? হ্যাঁ স্যার, অসাধারণ ছিল ক্লাসটা। নাজমুন্নেশা? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। বাকি কালকে আমি 6টা সফট পাওয়ারের কথা বলে দেবো। সফট পাওয়ার, ঠিক আছে? সফট পাওয়ার গুলো কি কি আছে সেগুলো আগামীকাল বলে দেবো। চলো, দেখা হবে তাহলে আগামীকাল। গুড নাইট। স্যার, বলো। নাইট। স্যার বলছি এই ক্লাসটার রেকর্ড পাওয়া যাবে তো? রেকর্ড পেতে হলে এখন আমের সিজন চলছে, 1 বস্তা আম নিয়ে আসতে হবে। ঠিক আছে স্যার, সে অসুবিধা নেই, কিন্তু পাওয়া যাবে তো? আম ক্ষীর বলবো না কিন্তু, হ্যাঁ আম ক্ষীর বলবো না। আম ক্ষীর একজন খাওয়াতে চেয়ে আম ক্ষীর খাওয়াইনি। আমি তো স্যার ময়ূরাক্ষী নয়, মৌলি তো। আচ্ছা, ওটাও বুঝতে পেরেছি আমি কার কথা বলছি। ঠিক আছে। ঠিক আছে, চলো, গুড নাইট।